সকালটা বেশ ঝলমলে। ঢাকার ব্যস্ত রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছে তরুণা আর তার বেস্ট ফ্রেন্ড মিলি। তরুণার পরনে সাদা রঙের সালোয়ার কামিজ, ওড়নাটা গলায় পেঁচানো আর পিঠে একটা ছোট্ট ব্যাকপ্যাক। সদ্য এসএসসি পরীক্ষা শেষ হয়েছে, তাই এখন অফুরন্ত অবসর। কিন্তু তরুণার কপালে আজ চিন্তার ভাঁজ। মিলির সাথে একটা বাজি ধরেছে সে। রাস্তার মোড়ে ডিউটিতে থাকা পুলিশের জিপ গাড়িটার সামনে দাঁড়িয়ে ভিক্টোরি সাইন দেখিয়ে সেলফি তুলতে হবে, আর সেটা করতে পারলেই মিলি তাকে আইসক্রিম খাওয়াবে। কিরে, ভয় পেলি নাকি? বলেছিলাম না তোর দ্বারা হবে না। তোদের মতো পিচ্ছিদের দিয়ে এসব ডেয়ারিং কাজ হয় না। চল বাসায় চল। মিলির কথায় তরুণার ফর্সা গালটা রাগে লাল হয়ে উঠল। সে নিজের উচ্চতা নিয়ে এমনিতেই খুব সেন্সিটিভ। 5 ফুট 1 ইঞ্চির এই মেয়েটাকে সবাই বয়সের চেয়ে ছোট মনে করে, আর এটাই তার জীবনের সবচেয়ে বড় দুঃখ। সে কোমরে হাত দিয়ে মিলির দিকে তাকালো। ওই তুই কাকে পিচ্ছি বললি? আমি এখন কলেজে উঠবো, ওয়েট দেখাচ্ছি তোকে। তরুণা হনহন করে এগিয়ে গেল রাস্তার পাশে পার্ক করা পুলিশ ভ্যানটার দিকে। আশেপাশে কোনো পুলিশ নেই দেখে সাহসটা বেড়ে গেল তার। সে ভ্যানটার বনেটের ওপর আলতো করে এক হাত রেখে অন্য হাতে মোবাইলটা বের করলো। ঠোঁট গোল করে পাউট করে একটা সেলফি তুললো। তারপর 2 আঙুল তুলে ভিক্টরি সাইন দেখালো। কিন্তু ঠিক সেই মুহূর্তে গাড়ির পেছনের দরজাটা খুলে গেল। এই মেয়ে, কি হচ্ছে এখানে? বাজখায় গলার আওয়াজে তরুণার হাত থেকে মোবাইলটা প্রায় পড়ে যাচ্ছিল। সে চমকে পেছনে তাকালো। গাড়ি থেকে যিনি নামলেন তাকে দেখে তরুণার বুকের ভেতরটা থক করে উঠল। লম্বায় প্রায় 6 ফুট, সুঠাম দেহ, গায়ে পুলিশের ইউনিফর্ম, চোখে কালো রোদ চশমা। রোদ চশমাটা খুলে পকেটে রাখতে রাখতে লোকটা ভ্রু কুচকে তরুণার দিকে এগিয়ে এলো। ইনি আবির আহমেদ, এই এলাকার নতুন এএসপি। তার রাগী চেহারার দিকে তাকিয়ে তরুণা শুকনো ঢোকিল। আমি আসলে তরুণা তোতলানো শুরু করলো। আবির কড়া চোখে মেয়েটার দিকে তাকালো। তার কাছে মনে হলো কোনো স্কুল পালানো ছাত্রী দুষ্টুমি করছে। আবির সরকারি সম্পত্তির ওপর এমন ছেলে মানুষ একদম সহ্য করতে পারে না। এটা কি কোনো পার্ক নাকি সেলফি জোন? পুলিশের গাড়িতে হাত দিয়ে দাঁড়িয়ে আছো কেন? কোথায় পড়ো? স্কুল পালিয়েছো নাকি? স্কুল পালানো শব্দটা শুনে তরুণার মেজাজ খারাপ হয়ে গেল। ভয়ে বুক কাঁপলেও সে নিজের ইগো বাঁচাতে সোজা হয়ে দাঁড়ালো। হ্যালো মিস্টার পুলিশ, আমি স্কুল পালানো পার্টি না। আমি এবার এসএসসি দিয়েছি, আর আমি জাস্ট একটা ছবি তুলছিলাম। গাড়ি তো আর ক্ষয় হয়ে যায়নি। আবির কিছুটা অবাক হলো। এতটুকু একটা মেয়ের মুখে এত বড় বড় কথা। সে ধমক দিয়ে উঠল। মুখে মুখে তর্ক? রফিক! আবিরের ডাকে পাশ থেকে কনস্টেবল রফিক দৌড়ে এলো। রফিকের হাতে একটা লাঠি, চেহারাটা ভীতু ভীতু। জি স্যার। এই মেয়ে আর তার বান্ধবীকে থানায় নিয়ে চলো। পাবলিক নুইসেন্স ক্রিয়েট করার জন্য এদের প্যারেন্টসকে ডাকতে হবে। বাচ্চা কাচ্চা রাস্তায় ছেড়ে দেয় আর কোনো খবর রাখে না। থানা আর প্যারেন্টস শব্দ দুটো শুনে তরুণার সব জুড়ি জারি জুড়ি শেষ। সে ভাবাচেকা খেয়ে গেল। মিলি দূর থেকে সব দেখছিল। সে ভয়ে ওখানেই জমে গেছে। তোরা বুঝতে পারো পরিস্থিতি খারাপ। সে চট করে তার বড় বড় চোখ দুটোতে অসহায় ভাব ফুটিয়ে তুলল। সরি আঙ্কেল, প্লিজ এবারের মতো মাফ করে দেন। আর কখনো হবে না। আম্মু জানলে আমাকে আস্ত রাখবে না, প্লিজ। আঙ্কেল ডাক্তার শুনে আবিরের কান গরম হয়ে গেল। তার বয়স মাত্র 30, অথচ এই পিচ্ছি মেয়ে তাকে আঙ্কেল ডাকছে। আবির দাঁতে দাঁত চাপল। আঙ্কেল, আমাকে দেখে কি তোমার আঙ্কেল মনে হয়? রফিক, এদের গাড়িতে তোলো। না না ভাইয়া, সরি ভাইয়া। স্যার, স্যার ভুল হয়ে গেছে। আমি তো পিচ্ছি, তাই ভুল করে ফেলেছি, মাফ করে দেন না স্যার। তোরা হাত জোর করে করুণ দৃষ্টিতে তাকিয়ে রইল। আবির মেয়েটার ভীত মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। সত্যি তো একদম বাচ্চা একটা মেয়ে। থানায় নিলে অযথাই কান্নাকাটি শুরু করে। এবারের মতো ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিচ্ছি। নেক্সট টাইম যদি ডিউটির সময় বা পুলিশ ভ্যানের আশেপাশে ফালতু কাজ করতে দেখেছি, সোজা হাজতে ঢুকিয়ে দেব। যাও এখন, দৌড় দাও। তোরা আর এক মুহূর্ত দেরি করলো না। সে মিরির হাত ধরে উল্টো দিকে দৌড় দিল। দৌড়াতে দৌড়াতে সে একবার পেছনে ফিরে তাকালো। রাগী পুলিশ অফিসারটা এখনো কোমরে হাত দিয়ে তাদের দিকেই তাকিয়ে আছে। আল্লাহ বাঁচিয়ে দিয়েছে। তুই কি পাগল? তোর না ওই ছেলেটাকে জানিস?
নতুন এসপি, সবাই বলে খুব ডেঞ্জারাস। আর তুই তাকে আঙ্কেল বললি? আরে ধুর, মেজাজটাই খারাপ করে দিল। কেমন ভাব দেখেছিস? মনে হয় যেন দেশের প্রধানমন্ত্রী। খবিস একটা। তুনা বিড় করতে করতে রিকশায় উঠল। তার মনে হলো এই লোকটার সাথে যেন আর কোনোদিনও দেখা না হয়, কিন্তু ভাগ্য তখন মুচকে হাসছিল। সন্ধ্যাবেলা তুনাদের ড্রয়িং রুম। তুনার মা শেফালি বেগম তুনার হাতে এক গাদা জামা কাপড় ধরিয়ে দিলেন। এগুলো ইস্ত্রি করে রাখ। আর শোন, তুই কি করছিস যে তোর বাবা এত চিল্লাচিল্লি করছে? আমি কি করলাম আবার? আমি তো সারাদিন বাসাতেই ছিলাম, মানে কোচিংয়ের পর। তুনা মিথ্যে কথাটা খুব সাবলীলভাবে বলল। এমন সময় ড্রয়িং রুমে ঢুকলো তুনার বড় ভাই তুষার। তুষার আর তুনার বয়সের গ্যাপ অনেক, তাই তুষার তুনাকে খুব শাসন করে, আবার আদরও করে। মা, আমার এক বন্ধু আসবে আজ রাতে ডিনারে। ও এই এলাকাতেই পোস্টিং পেয়েছে। অনেকদিন পর দেখা হবে। ভালো কিছু রান্না করো। কে রে বাবা, তোর ভার্সিটির বন্ধু? হ্যাঁ আবির, ও এখন পুলিশের এসপি। খুব ভালো ছাত্র ছিল, বিসিএস দিয়ে পুলিশে জয়েন করছে। ওর ফ্যামিলিও খুব ভালো। পাশের ঘরে জামা গোছাতে গোছাতে পুলিশ আর এএসপি শব্দটা শুনে তুনার হাত থেকে হ্যাঙ্গারটা পড়ে গেল। সে মনে মনে ভাবলো, সকালে যার সাথে দেখা হলো সেও তো এএসপি ছিল। না না, দুনিয়ার তো আর একটাই এএসপি নেই, নিশ্চয়ই অন্য কেউ হবে। ভাবি, ও ভাবি। তুনা তার ভাবি নীলুফারকে ডাকলো। নীলুফারের রান্নাঘরে ছিল। ডাক শুনে বেরিয়ে এলো। কি হয়েছে তোর? না এত চিল্লাচ্ছিস কেন? ভাইয়ার কোনো বন্ধু আসবে? ওই যে মোটা করে কালো করে একটা ভাইয়া ছিল, উনি। নীলুফার হেসে বলল, আরে না, এটা আবির ভাই। উনি তো অনেক হ্যান্ডসাম, তোর ভাইয়ার ক্লোজ ফ্রেন্ড। তুই দেখিসনি মনে হয় আগে, তুই তো তখন ছোট ছিলি। রাত 8টা, কলিং বেল বেজে উঠল। তুষার দরজা খুলে দিল। তুনা নিজের ঘর থেকে উকি দিল মেহমান দেখার জন্য। দরজায় যাকে দাঁড়িয়ে থাকতে দেখো তাকে দেখে তুনার আত্মা খাঁচা ছাড়া হওয়ার জোগাড়। সেই সকালের খবিশ পুলিশ অফিসার, পরনে ইউনিফর্ম নেই, একটা নেভি ব্লু পাঞ্জাবি পরা, কিন্তু সেই রাগী চোখ আর গম্ভীর ভঙ্গিটা একদম হুবহু। ইয়া আল্লাহ, এটা তো সেই হিটলার। ও আমার ভাইয়ার বন্ধু। এখন আমি কি করব? ও যদি ভাইয়াকে সকালের কথা বলে দেয়, আমার তো এসএসসি পাশের আগেই জানাজা হয়ে যাবে। তুনা দ্রুত দরজা বন্ধ করে খাটের নিচে লুকানোর প্ল্যান করলো, কিন্তু পরক্ষণেই মনে পড়লো তাকে তো নাস্তা দিতে যেতে হবে। মা আগেই বলে রেখেছে। আয় আবির, ভেতরে আয়। মা, আবির এসেছে। আবির ড্রয়িং রুমে বসলো। শেফালি বেগম এসে আবিরের খোঁজ খবর নিতে লাগলেন। কতদিন পর দেখলাম তোমাকে বাবা। শরীর স্বাস্থ্য ভালো তো? তোমার আব্বা আমা কেমন আছে? জি আন্টি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। আসলে জয়েন করার পর কাজের চাপে একদম সময় পাচ্ছিলাম না। তুষার কাল ফোন করে ধমক দিল, তাই আজ চলে আসলাম। ধমক না দিলে তো তোর দেখাই পাওয়া যায় না। এখন তো বড় অফিসার হয়ে গেছিস। দুই বন্ধু মিলে গল্পে মেতে উঠল। আবির মাঝে মাঝে হাসছে, তবে খুব মেপে। এই লোকটা হাসলেও যে তাকে সুন্দর লাগে সেটা স্বীকার করতে চাইল না তোরা। সে ট্রেতে করে নাস্তা সাজিয়ে ভয়ে ভয়ে ড্রয়িং রুমের দিকে এগোলো। ওড়নাটা দিয়ে মাথাটা একটু ঢেকে নিল যাতে আবির তাকে চিনতে না পারে। আসসালামু আলাইকুম। তুনা ধীর পায়ে টেবিলের উপর নাস্তার ট্রেটা রাখলো। তার হাত কাঁপছে। আবির কথার মাঝখানে থামলো। সে তুনার দিকে তাকালো। তুনা মাথা নিচু করে আছে। আবির, এটা আমার ছোট বোন তৃণা। তুই যখন আমাদের বাসায় আসতি তখনও তো মামার বাড়িতে ছিল। এবার এসএসসি দিল। ও আচ্ছা, বাহ, বড় হয়ে গেছে তো। আবিরের কণ্ঠস্বর শুনে তুনার কলিজা শুকিয়ে গেল। সে চট করে একবার চোখ তুলে আবিরের দিকে তাকালো। আবিরের চোখ আটকে গেল তুনার মুখের দিকে। মুহূর্তের মধ্যে আবিরের ভ্রু কুঁচকে গেল। সে চিনতে পেরেছে সকালের সেই সেলফি কুইন। আবিরের ঠোঁটের কোনো একটা বাঁকা হাসি ফুটে উঠল। আচ্ছা তুষার, তোর বোন কি খুব ছবি তুলতে পছন্দ করে? মানে সেলফি টেলফি? তুনার হাত থেকে চায়ে কাপটা শাসারের ওপর একটু জোরে পড়ল। ঝনঝন শব্দ হলো। সে আবিরের দিকে এমনভাবে তাকালো যেন চোখ দিয়েই ভস্ম করে দেবে। হ্যাঁ, ও তো সারাদিন মোবাইল নিয়েই থাকে। কেন বলতো? না, এমনি। আজ সকালে রাস্তায় একটা পিচ্চি মেয়েকে দেখলাম, পুলিশের গাড়ির সাথে সেলফি তুলছে। ঠিক ওর মতোই দেখতে। অবশ্য
ও তো আর অমন করবে না, তাই না তোর না? আবির সরাসরি তুনার চোখের দিকে তাকিয়ে কথাটা বলল। তুনা বুঝলো আবি তাকে ব্ল্যাকমেল করছে। তুষার বা মা জানলে আজ তার খবর আছে। জি মানে আমি তো আজ বের হইনি ভাইয়া। ও আচ্ছা, ভালো। মেয়েদের বাসায় থাকাই ভালো। রাস্তায় বের হয়ে অযথা ঝামেলা করা উচিত না, তাই না? তুনার রাগে গজগজ করতে করতে মাথা নাড়ল। তার মনে হলো এই লোকটা ইচ্ছে করে তাকে খোঁচা দিচ্ছে। সে কোনো মতে সেখান থেকে পালিয়ে বাঁচল। রান্নাঘরে এসে সে রাগে ফুঁসতে লাগলো। শয়তান লোক, ইচ্ছে করে আমাকে ভয় দেখাচ্ছে। দাঁড়া, তোর পুলিশগিরি আজ আমি বের করছি। আমার নামও তুর্না শিকদার। তুনার মাথায় দুষ্ট বুদ্ধি চাপল। সে কফির মগ দুটো তৈরি করছিল। এক মগে চিনি বেশি দিল ভাইয়ার জন্য, আর আবিরের মগে চিনির বদলে 1 চামচ লবণ আর একটু শুকনো মরিচের গুঁড়ো মিশিয়ে দিল। উপরে কফি ফেনা দিয়ে সুন্দর করে ঢেকে দিল যাতে বোঝা না যায়। কিরে তোর না কফি হয়েছে? দে আমি দিয়ে আসি। না ভাবি, তুমি বসো, আমি দিয়ে আসছি, মেহমান বলে কথা। তুনা শয়তানি হাসি দিয়ে ট্রে হাতে আবার ড্রয়িং রুমে গেল। আবির তখনও তুষারের সাথে গভীর আলোচনায় মগ্ন। তুনা খুব ভদ্রভাবে আবিরের সামনে কফির মগটা এগিয়ে দিল। ভাইয়া কফি নিন, আমি স্পেশাল করে বানিয়েছি আপনার জন্য। স্পেশাল শব্দটাতে একটু বেশি জোর দিল তোরা। আবির তোনার দিকে তাকালো। মেয়েটার চোখে মুখে একটা চটপটে ভাব। আবির সন্দেহ করলো না, কারণ বন্ধুর বোন এমন কিছু করতে পারে তা তার ভাবনাতেও ছিল না। থ্যাংক ইউ। আবির মগটা হাতে নিল। গরম কফিতে একটা বড় চুমুক দিল সে। তুনা আর চোখে তাকিয়ে আছে। উত্তেজনায় তার শ্বাস আটকে আসছে। চুমুক দেওয়ার ঠিক 2 সেকেন্ডের মধ্যে আবিরের ফর্সা মুখটা লাল হয়ে গেল। ঝাল আর লবণের কড়া স্বাদ তার গলার ভেতরটা পুড়ে দিচ্ছে। সে কাশতে শুরু করল। কিরে আবির, কি হলো? গরম লেগেছে? পানি খা। তুষার তাড়াতাড়ি পানির গ্লাস এগিয়ে দিল। আবির এক ঢোক পানি খেয়ে কফির মগটার দিকে তাকালো। তারপর তাকালো তোনার দিকে। তোনা তখন ওড়না দিয়ে মুখ ঢেকে হাসছে। তার চোখ দুটো খুশিতে নাচছে। আবির বুঝলো এটা অ্যাক্সিডেন্ট না, এটা পিওর রিভেঞ্জ। কি হলো বাবা? কফি কি খারাপ হয়েছে? তোর না, তুই কি চিনি দিসনি? দিয়েছি তো মা, অনেক চিনি দিয়েছি, তাই না আবির ভাইয়া? তুনা খুব ইনোসেন্ট গলায় প্রশ্নটা করল। আবির রাগে চলছে, কিন্তু বন্ধুর মার বন্ধুর সামনে সে সিন ক্রিয়েট করতে চাইল না। সে পুলিশের ট্রেনিং পাওয়া মানুষ, সহ্য শক্তি অসীম। সে জোর করে একটা হাসি দিল, যদিও সেটা দেখতে কান্নার মতো লাগলো। না আন্টি, কফিটা খুব ইউনিক হয়েছে। আসলে এত মিষ্টি আমি খাই না তো, তাই গলায় লেগেছে। ও আচ্ছা, দে আমাকে দে, আমি চেঞ্জ করে দিচ্ছি। না না থাক, নষ্ট করার দরকার নেই, আমি এটাই খাবো। আবির জেদ করে সেই জঘন্য কফিটাই পুরোটা খেল, শুধু তুনাকে এটা বোঝাতে যে সে আর হার মানার পাত্র নয়। তুনা হা হয়ে গেল। এই লোকটা মানুষ না রোবট? সে ভাবল। ডিনার শেষে আবির চলে যাওয়ার সময় দরজায় তুনাকে একা পেল। তুষার একটু ভেতরে গিয়েছিল চাবি আনতে। আবির নিচু হয়ে তুনার কানের কাছে ফিস ফিস করে বলল, কফির শোধটা কিন্তু আমি তুলবো পিচ্ছি, মনে রেখো। পুলিশ কখনো কেস পেন্ডিং রাখে না। দেখা যাবে, আপনিও মনে রাখবেন, এটা আমার এলাকা মিস্টার পুলিশ অফিসার, এখানে আপনার লাঠি চলবে না। আবির সোজা হয়ে দাঁড়ালো, তারপর ঠোঁট কামড়ে হাসল। মেয়েটার সাহস আছে। সচরাচর তার চোখের দিকে তাকিয়ে কথা বলার সাহস কেউ পায় না, আর এইটুকু একটা মেয়ে তাকে চ্যালেঞ্জ করছে। গুড নাইট তুর্না, সাবধানে থেকো, ঝড় আসছে। আবির চলে গেল। তুনা দরজায় দাঁড়িয়ে রইল। তার বুকটা ধপধপ করছে। ভয় আর উত্তেজনা মিলেমিশে এক অদ্ভুত অনুভূতি হচ্ছে। সে বুঝতে পারছে না এই ঝড় বলতে আবির কি বোঝালো। আবির চলে যাওয়ার পর তুনা নিজের ঘরে এসে আয়নার সামনে দাঁড়ালো। নিজেকে কি ভাবে শাহরুখ খান? এই এসপি হয়েছে তো আমার কি? আমি তুর্না, আমাকে জব্দ করা এত সহজ নয়। কিন্তু তুনা জানে না আবির আহমেদ যা বলে তা করে, আর আবিরের জীবনে ফেক শব্দটা নেই। পরদিন সকালে তুনা কলেজে ভর্তির ফর্ম নিতে বের হলো, সাথে মিরি। রিক্সায় যেতে যেতে যে সে কাল রাতের ঘটনাটা মিরিকে রসিয়ে রসিয়ে বলল, বলিস কি, তুই এসপিকে ঝাল কফি খাইয়েছিস? শোন, তোর সাহস তো কম না। প্রেমে পড়ে গেলি আবার? ঝগড়া থেকেই তো প্রেম শুরু হয়। প্রেমে পড়বো আমি ওই হিটলারের? অসম্ভব। আমার বর হবে রোমান্টিক, সে আমাকে আদর করবে, চকলেট দেবে,
ওই খবিস পুলিশ তো সারাদিন লাঠি নিয়ে ঘুরবে। কথা বলতে বলতে তাদের রিক্সাটা একটা জ্যামে আটকা পড়ল। হঠাৎ সামনে সরব। তরুণা উকি দিয়ে দেখলো পুলিশ কিছু বাইক চেক করছে, আর সেখানে দাঁড়িয়ে আছে আবির, কালো সানগ্লাস হাতে, ওয়াকি টকি গম্ভীর ভঙ্গিতে নির্দেশ দিচ্ছে। তরুণা চট করে ওনা দিয়ে মুখ ঢাকল। মিলি, মুখ লুকা, ওই খবিসটা এখানেও ডিউটি দিচ্ছে। কিন্তু দেরি হয়ে গেছে। আবিরের বাজ পাখির মতো চোখ ভিড়ের মধ্যেও তরুণাকে খুঁজে পেল। আবির এগিয়ে আসছে রিক্সার দিকে। তরুণার মনে হলো আজ আর রক্ষা নেই। এই রিক্সা সাইডে নাও। রিক্সাওয়ালা ভয়ে ভয়ে রিক্সা সাইড করলো। আবির রিক্সার হুডটা ধরে তরুণার দিকে তাকালো। তরুণা ওনার ফাঁক দিয়ে পিট পিট করে তাকাচ্ছে। হেলমেট ছাড়া বাইকে ঘোরা যেমন অপরাধ, সন্দেহভাজনভাবে মুখ ঢেকে রিক্সায় ঘোরাও কিন্তু সন্দেহের সৃষ্টি করে। মুখ খোলো। আমি সন্দেহভাজন না, রোদ লাগছে তাই ঢেকেছি। রোদ? আকাশ তো মেঘলা। নামো রিক্সা থেকে, ব্যাগ চেক করব। মানে কি? আপনি আমাকে চেনেন না? আমি তুষার ভাইয়ের বোন। ডিউটির সময় আমি কারো ভাই বা বন্ধু না, আমি পুলিশ। নামো। তরুণার রাগে গজগজ করতে করতে নামলো। আশেপাশের মানুষ তাকিয়ে আছে। এটা তরুণার জন্য চরম লজ্জার। আবির ইশারায় তরুণাকে একটু আড়ালে ডাকলো। কাল রাতে খুব মজা পেয়েছিলে, তাই না? তো কি করব? আপনি আমাকে ভয় দেখিয়েছেন কেন? আমি ভয় দেখাইনি, নিয়ম শিখিয়েছি। আর তুমি আমাকে চ্যালেঞ্জ করেছিলে। এখন বলো, তোমার এই বেআইনি কাজের জন্য তোমাকে অ্যারেস্ট করব নাকি? নাকি কি? আবির একটু ঝুঁকলো তরুণার দিকে। তার চোখের কালো চশমায় তরুণার প্রতিবিম্ব ভাসছে। নাকি আমার সাথে এক কাপ কফি খাবে? এবার কিন্তু চিনি ছাড়া ব্ল্যাক কফি না, উইথ সুগার। পানিশমেন্ট হিসেবে তোমাকে আমাকে কফি খাওয়াতে হবে এখনই। আমি আপনার সাথে কফি খাবো? ইম্পসিবল। ওকে, তাহলে রফিককে ডাকি, থানায় নিয়ে গিয়ে প্যারেন্টস কল করি। তরুণা দেখলো সে ফাঁদে পড়েছে। এই লোকটা তাকে ব্ল্যাকমেল করেই যাবে। সে দীর্ঘশ্বাস ফেলল। ঠিক আছে চলুন, কিন্তু আমি বিল দেব না, আমার কাছে টাকা নেই। আবির শব্দ করে হেসে ফেলল। এই প্রথম তরুণা তাকে মন খুলে হাসতে দেখলো। হাসিটা সুন্দর, খুব সুন্দর। তরুণা কয়েক সেকেন্ডের জন্য থমকে গেল। বিল আমি দেব। চলো পিচ্ছি, আমার ডিউটি শেষ। আবির হাঁটা শুরু করলো। তরুণা মিলির দিকে তাকিয়ে ইশারা করলো, তুই যা। মিলি তো অবাক হয়ে তাকিয়ে আছে। তরুণা আবিরের পিছু পিছু হাঁটছে। সে বুঝতে পারছে না এই রাগ আর জেদের সম্পর্কটা তাকে কোথায় নিয়ে যাচ্ছে। তবে গল্পের শুরুটা যে এখান থেকে হলো তা বলাই বাহুল্য। শহরের নামকরা এক ক্যাফের কোনায় বসে আছে দুজন। একজন গম্ভীর মুখে মেনু কার্ড দেখছে, আর অন্যজন জানালার বাইরে তাকিয়ে গাল ফুলিয়ে বসে আছে। আবির তরুণাকে নিয়ে কফি শপে এসেছে ঠিকই, কিন্তু তরুণার রাগ কমছে না। তার মনে হচ্ছে সে কোনো আসামির মতো পুলিশ কাস্টাডিতে আছে। আবির মেনু কার্ডটা নামিয়ে ওয়েটারকে ডাকলো। শুনুন, একটা কোল্ড কফি আর একটা ভ্যানিলা আইসক্রিম উইথ এক্সট্রা চকলেট চিপস। তরুণা চট করে আবিরের দিকে তাকালো। তার চোখে বিস্ময় আর অপমান। সে কলেজ স্টুডেন্ট, আর তাকে কিনা বাচ্চার মতো আইসক্রিম অফার করা হচ্ছে। আমি আইসক্রিম খাবো না, আমি কফি খাবো। আবির ওয়েটারকে ইশারায় চলে যেতে বলল। তারপর দুই হাত ভাঁজ করে টেবিলের ওপর রাখলো। ঠোঁটের কোণে সেই বাঁকা হাসিটা ঝুলিয়ে তরুণার দিকে তাকালো। বাচ্চাদের কফি খাওয়া ঠিক না, দাঁত নষ্ট হয়ে যাবে। তাছাড়া রাতে ঘুম হবে না। কাল তো আবার স্কুল, সরি কলেজ আছে, তাই আইসক্রিমই ভালো। চুপচাপ খাও। তরুণার রাগে ফুঁসতে লাগলো। এই লোকটা প্রতি পদে পদে তাকে মনে করিয়ে দিচ্ছে যে সে ছোট। তরুণা ঠিক করো সে কথা বাড়াবে না। কথা বাড়ালে এই লোকটা তাকে আরো অপমান করবে। আইসক্রিম যখন এলো, তরুণা চামচ দিয়ে আইসক্রিমটাকে এমনভাবে খোঁচাতে লাগলো যেন ওটা আবিরেরই প্রতিমূর্তি। আবির কফিতে চুমুক দিতে দিতে আর চোখে মেয়েটাকে দেখছে। রোদের আলোয় তরুণার ফর্সা মুখটা আরো উজ্জ্বল লাগছে। রাগি রাগি ভাবটা তার বাচ্চা চেহারাটাকে আরো মায়াবী করে তুলেছে। আবির নিজের অজান্তেই ভাবলো মেয়েটা বড্ড চঞ্চল, কিন্তু মায়াবী। আমার খাওয়া শেষ, আমি এখন বাসায় যাব। চলো, নামিয়ে দিচ্ছি। লাগবে না, আমি একাই যেতে পারবো। পুলিশের গাড়িতে চড়ার শখ তো তোমারই ছিল, এখন সাচ্ছি, তাও না করছো। অদ্ভুত। চলো, কথা বাড়িও না। তরুণা বাধ্য হয়ে আবিরের বাইকের পেছনে বসল।
জিপ গাড়িটা থানায় পাঠিয়ে দিয়ে আবির বাইক নিয়ে এসেছিল। আবির বাইকে স্টার্ট দিতেই তুনা সাবধানে বসলো। মাঝখানে অনেকটা দূরত্ব রেখে আবির গ্লাসে চোখ রেখে একটু হাসলো। তারপর ইচ্ছে করেই বাইকের গতি বাড়িয়ে দিল। বাতাসের ঝাপটায় তুনা ভয় পেয়ে অবচেতনভাবে আবিরের শার্ট খামছে ধরল। পড়ে যেও না পিচ্ছি। তুনা মনে মনে আবিরকে গালি দিল, কিন্তু ভয়ে সে শার্টটা ছাড়ল না। আবিরের পিঠের উষ্ণতা তার হাতের তালুতে লাগছে। এক অদ্ভুত অনুভূতি হলো তুনা। সে বুঝতে পারল না এটা ভয় নাকি অন্য কিছু। 2 দিন পরের ঘটনা। তুনাদের বাসায় আজ এলাহি কাণ্ড। আবিরের বাবা মা মানে আফতাব চৌধুরী আর রেহানা বেগম এসেছেন। 2 পরিবারের সম্পর্কটা অনেক পুরনো। তুষার আর আবিরের বন্ধুত্বের সুবাদে 2 পরিবারের যাতায়াত নিয়মিত। ড্রয়িং রুমে সবাই গল্পে মশগুল। তুনা রান্নাঘর থেকে নাস্তা সাজিয়ে দিচ্ছে, আর তার মা সেগুলো মেহমানদের সামনে নিয়ে যাচ্ছেন। শেফালি, তোমার মেয়েটা তো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেল, আর কি সুন্দর হয়েছে দেখতে, একদম পুতুলের মতো। তুনা পর্দার আড়াল থেকে নিজের প্রশংসা শুনে একটু লজ্জা পেল। সে উকি দিয়ে দেখল আবির একপাশে সোফায় বসে ফোন টিপছে। তার ভাবলেশীন মুখ, যেন এসব আলোচনায় তার কোনো আগ্রহই নেই। আর বলো না ভাবি, দেখতেই তো বড় হয়েছে, আর স্বভাবে এখনো সেই বাচ্চাই রয়ে গেছে। সারা দিন লাফালাফি আর দুষ্টুমি। আরে বাচ্চা মানুষ দুষ্টুমি করবে না তো কি আমরা বুড়োরা করব? আমার তো তুর্নামাকে খুব পছন্দ। আচ্ছা শেফালি, তোমরা তুর্নার বিয়ের ব্যাপারে কিছু ভেবেছো? এই প্রশ্নে তুর্নার বুকের ভেতরটা কেঁপে উঠল। সে শ্বাস বন্ধ করে উত্তরের অপেক্ষা করতে লাগলো। আবিরও ফোন থেকে চোখ সরিয়ে বাবার দিকে তাকালো। তার কপালে হালকা ভাঁজ। হ্যাঁ, এখনো তো ছোট ভাই, কেবল কলেজে উঠলো। তবে ভালো ছেলে পেলে দিয়ে দেব, আজকালকার যা যুগ। আমি তো বলি কি, আমাদের আবিরের সাথে তুর্নার বিয়েটা দিলে কেমন হয়? ঘরের মেয়ে ঘরেই থাকলো, আবিরও এখন সেটেলড, সরকারি বড় চাকরি করে, তুর্নাকেও আমরা খুব স্নেহ করি। রিহানা বেগমের এই প্রস্তাবে ড্রয়িং রুমে পিন পতন, নীরবতা নেমে এলো। তুনা পর্দার আড়ালে নিজের কানকে বিশ্বাস করতে পারছে না। তার গাল গরম হয়ে উঠছে। সে আবিরের বউ হবে, ওই রাগী হিটলারের বউ। কল্পনায় দৃশ্যটা আসতেই তার শরীরে কাঁটা দিয়ে উঠল, কিন্তু একই সাথে এক অজানা ভালো লাগাও কাজ করতে শুরু করলো। সে চুপি চুপি আবিরের প্রতিক্রিয়া দেখার চেষ্টা করল। আবির সোজা হয়ে বসলো, তার বুকটা শক্ত হয়ে গেছে। সে চায়ের কাপটা টেবিলে রাখলো। তোমরা কি পাগল হলে? আবিরের গলায় বিরক্তি স্পষ্ট। সবাই আবিরের দিকে তাকালো। রেহানা বেগম একটু অবাক হলেন। কেন বাবা, সমস্যা কি? তুর্না তো দেখতে শুনতে ভালো, ফ্যামিলিও জানাশোনা। মা প্লিজ, তুর্না একটা বাচ্চা মেয়ে। ও আমার থেকে 13 বছরের ছোট। ওর এখন পুতুল খেলার বয়স, সংসার করার না। আর আমার এমন কাউকে দরকার যে আমার লাইফস্টাইল বুঝবে, আমার সাথে মেন্টালি ম্যাচ করবে। আমি কোনো বাচ্চার গার্ডিয়ান হতে পারবো না, আমার ওয়াইফ দরকার। কথাগুলো আবির খুব রূঢ়ভাবে বলল। পর্দার আড়ালে দাঁড়িয়ে থাকা তুর্নার মনে হলো কেউ যেন তার বুকে হাতুড়ি দিয়ে আঘাত করলো। বাচ্চা মেয়ে, গার্ডিয়ান, শব্দগুলো তুর্নার কানে বাজতে লাগলো। তার চোখ ফেটে পানি চলে এলো। সে যে আবিরকে পছন্দ করে কিনা সেটা সে নিজেও জানত না, কিন্তু এইভাবে সবার সামনে তাকে তুচ্ছ করে তার আত্মসম্মানে প্রচন্ড লাগলো। আবির, তুই একটু বেশি রুড হয়ে গেলি না? ত্রিনা ছোট হতে পারে, কিন্তু যথেষ্ট বুদ্ধিমতী। ইমোশনাল হোস না তুষার, প্র্যাকটিক্যাল ভাব। আমার জগৎটা ক্রিমিনাল, মার্ডার আর ইনভেস্টিগেশন নিয়ে। বাসায় ফিরে আমি এমন কাউকে চাই যে আমার স্ট্রেস বুঝবে। তুর্না কি বুঝবে? ও হয়তো কার্টুন নিয়ে ঝগড়া করবে আমার সাথে। ইটস ইম্পসিবল। এই টপিক এখানেই ক্লোজ করো। আবির উঠে দাঁড়িয়ে বারান্দার দিকে চলে গেল। তুনা আর দাঁড়িয়ে থাকতে পারল না। সে দৌড়ে নিজের ঘরে চলে গেল। বালিশে মুখ গুজে সে নিঃশব্দে কাঁদল কিছুক্ষণ। তার মনে হলো আবির তাকে শুধু রিজেক্ট করেনি, তাকে অপমান করেছে। তার ছোট হওয়াটা কি তার অপরাধ? আমাকে বাচ্চা মনে হয় তোমার? কার্টুন দেখি আমি? ঠিক আছে মিস্টার আবির আহমেদ, এই বাচ্চা মেয়ে তোমাকে দেখাবে সে কতটা বড় হয়েছে। আজ থেকে তোমার ছায়া আমি মারাবো না। তুনা চোখ মুছে আয়নার সামনে দাঁড়ালো। তার ভেতরে চঞ্চল মেয়েটা যেন মরে গেল মুহূর্তের মধ্যে। তার জায়গায় জন্ম নিল এক জেদি অভিমানী তুনা।
1 সপ্তাহ কেটে গেছে। এই 7 দিনে তুনার আমূল পরিবর্তন হয়েছে। সে আর আগের মতো হইচই করে না, উচ্চস্বরে হাসে না, এমনকি মিরির সাথেও বেশি কথা বলে না। সে নিজের চুলগুলো যেটা সবসময় পনিটেল করা থাকতো সেটা এখন বেনি করে রাখে। পোশাক আশাকেও এসেছে পরিবর্তন। টি শার্ট আর জিন্স ছেড়ে সে এখন সালোয়ার কামিজের ওনা ঠিকঠাক মতো পরে থাকে। শুক্রবার বিকেল, আবির এসেছে তুষারের সাথে দেখা করতে। ড্রয়িং রুমে বসে আছে সে। অন্য সময় হলে এতক্ষণে তুনা কোনো না কোনো বাহানায় 3 বার এই ঘরে আসতো, হয়তো পানি দিতে, নয়তো টিভি রিমোট নিতে, অথবা আবিরকে কোনো বোকা বোকা প্রশ্ন করতে। কিন্তু আজ 1 ঘন্টা হয়ে গেল তুনার কোনো সারা শব্দ নেই। আবির বারবার আর চোখে দরজার দিকে তাকাচ্ছে, তার অস্বস্তি হচ্ছে। কিরে, কি করছিস? কিছু না। তোর বোনকে দেখছি না যে, কলেজে গেছে নাকি? আজ তো শুক্রবার। না, ও বাসাতেই আছে। আসলে কয়েকদিন ধরে ও একটু চুপচাপ, পড়াশোনা নিয়ে সিরিয়াস হয়েছে মনে হয়। ঠিক তখনই তুনা ঘরে ঢুকলো। হাতে নাস্তার ট্রে, পরনে একটা হালকা নীল রঙের জামা, ওনাটা খুব সুন্দর করে গায়ে জড়ানো। চোখে মুখে সেই চঞ্চলতা নেই, আছে এক অদ্ভুত শান্ত ভাব। আবির অবাক হয়ে তাকিয়ে রইল। এই মেয়েটাকে তার খুব অচেনা লাগছে। আসসালামু আলাইকুম। তুনা খুব ধীর স্থির গলায় সালাম দিল। আবিরের দিকে না তাকিয়ে সে টেবিলের ওপর চায়ের কাপ রাখলো। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার তোর না? আজ কফিতে কি মিশিয়েছ? মরিচ নাকি তেঁতুল? আবির চেষ্টা করে পরিবেশটা হালকা করতে। সে আশা করেছিল তুনা কোনো একটা ঝটপট উত্তর দেবে বা জিভ বের করে ভেঙচি কাটবে, কিন্তু তুনা সেটা করল না। সে খুব বিনীতভাবে হাসল, যে হাসিতে প্রাণ নেই। না ভাইয়া, ওই সব তো বাচ্চারা করে। আমি ঠিকঠাক কফি বানিয়েছি, খেয়ে দেখেন। ভাইয়া ডাক্তার আবিরের কানে খটকা লাগলো। তুনা তাকে ভাইয়া ডাকে, কিন্তু আজকে ডাক্তার মধ্যে একটা দূরত্ব আছে। আর তুনা নিজেকে বাচ্চা বলে আবিরের সেই কতটা খোঁচাটা ফিরিয়ে দিল, সেটাও আবির বুঝলো। ও আচ্ছা, পড়াশোনা কেমন চলছে? জি ভালো। এক্সকিউজ মি, আমার একটু কাজ আছে। তুনা দাঁড়ালো না, সে ধীর পায়ে ঘর থেকে বেরিয়ে গেল। আবির চায়ের কাপ হাতে নিয়ে পাথরের মতো বসে রইল। তার কেন জানি খুব খারাপ লাগলো। মনে হলো ঘরের আলোটা কমে গেছে। তুনার সেই বকবকানি, সেই অকারণ ঝগড়া, এগুলো যেন এই কদিনে তার অভ্যাসে হয়ে গিয়েছিল। আজ এই নীরবতা তাকে পীড়া দিচ্ছে। দেখেছিস মেয়েটা কেমন পাল্টে গেছে? আমার ওই মাঝে মাঝে চিনতে কষ্ট হয়। বড় হচ্ছে তো, তাই হয়তো ম্যাচিউরিটি আসছে। ম্যাচিউরিটি। আবির আনমনে বলল। সে কফিতে চুমুক দিল। কফিটা পারফেক্ট, কিন্তু আবিরের কাছে বিষাদ লাগলো। সেই চায়ের কাপ নামিয়ে রাখলো। সন্ধ্যাবেলা আবির চলে যাবে, সে গাড়ি বের করছে। তুনা বারান্দায় দাঁড়িয়ে আছে। আবির নিচ থেকে ওপরে তাকালো। তুনার চোখ আবিরের চোখের সাথে মিলল। অন্য সময় হলে তুনা হাত নাড়াতো বা কিছু একটা বলতো, কিন্তু আজ সে চোখ নামিয়ে নিল এবং ঘরের ভেতরে চলে গেল। আবির স্টিয়ারিং এ জোরে একটা চাপড় মারল। কি সমস্যা মেয়েটার? আমি তো লজিক্যাল কথাই বলেছি, এর জন্য এত ইগো? আবির গাড়ি স্টার্ট দিল, কিন্তু তার মনটা পড়ে রইল তুনাদের ওই বারান্দায়। সে বুঝতে পারছে না যে মেয়েটাকে সে বাচ্চা বলে বাতিল করে দিল, তার সেই অবহেলা কেন তাকে এত ভাবাচ্ছে। পরদিন সকালে তুনা কলেজে যাওয়ার জন্য বের হচ্ছে। মা তাকে ডাকলেন। তোর বাবা তো বের হয়ে গেছে, তুই একা যাবি? রিক্সা ঠিক করে দেব? না মা, আমি বাসে চলে যাব, একা যেতে পারবো। তুনা রাস্তায় বের হলো। মেইন রোডে এসে সে বাসের জন্য অপেক্ষা করছে। হঠাৎ একটা কালো বাইক এসে তার সামনে ব্রেক কষল। হেলমেট খুলতে বেরিয়ে এলো আবিরের মুখ। ওঠো। কেন? কলেজে নামিয়ে দিচ্ছি, আমার ডিউটি ওই দিকেই। ধন্যবাদ, আমি বাসে যাব। তুনা পাশ কাটিয়ে চলে যেতে চাইল। আবির বাইকে স্ট্যান্ড করে তুনার সামনে গিয়ে দাঁড়ালো। তার মেজাজ খারাপ হচ্ছে। জেদ করছো কেন? আমি কি তোমার শত্রু? ওঠো বলছি। দেখুন আবির ভাইয়া, আমি আপনার বাচ্চার বয়সী হতে পারি, কিন্তু আমার নিজস্ব একটা চয়েস আছে। আমি আপনার বাইকে উঠবো না। লোকে দেখলে কি বলবে? এএসপি সাহেব একটা বাচ্চাকে বাইকে নিয়ে ঘুরছে, আপনার স্ট্যাটাসে লাগবে। তুনার প্রতিটি শব্দ ছিল সূক্ষ্ম খোঁজা। আবির এবার চশমাটা খুলল। তার চোখ দুটো জল জল উঠল। তোর না, তুমি সেদিন আমার কথা শুনেছো তাই না? জি শুনেছি, আর ভালো করে বুঝেছিও। আপনি একদম ঠিক বলেছেন, আমি বাচ্চা, আমি ইমম্যাচিউর। তাই আমি এখন থেকে আমার সীমার মধ্যেই থাকবো।
আপনি আপনার লেভেলের কারোর সাথে মিশুন, আমার মতো বাচ্চার সাথে কথা বলে সময় নষ্ট করবেন না। তুরা কথাগুলো বলে আর দাঁড়ালো না। একটা রিক্সা আসছিল, সে হাত দেখিয়ে রিক্সায় উঠে পড়ল। আবির বোকার মতো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রইল। তার এত দিনের গড়া ইগো, তার গাম্ভীর্য সব যেন এই পিচ্ছি মেয়েটার কথার কাছে হার মেনে গেল। আবির বুঝতে পারল সেদিন তুরাকে শুধু রিজেক্ট করেনি, মেয়েটার মনে গভীর ক্ষত সৃষ্টি করেছে। বাহ, পিচ্চি মেয়ে তো দেখি ভালোই কথা শোনাতে পারে, জেদ বেড়ে গেছে। আচ্ছা দেখা যাক তোমার জেদ কতদিন থাকে। আমিও আবির আহমেদ সহজে হাল ছাড়ি না। আবির বাইক স্টার্ট দিল, কিন্তু তার মাথার মধ্যে তুরা সেই শান্ত অথচ তীক্ষ্ণ কথাগুলো ঘুরপাক খেতে লাগলো। আপনার স্টেটাস লাগবে? কথাটা আবিরের কানে তীরের মতো বিঁধল। আবির বুঝতে পারছে না সে কেন তুনাকে মিস করছে, কেন তুনার এই দূরত্ব তাকে অস্থির করে তুলেছে। ভার্সিটিতে পৌঁছে তুনা সোজা ক্লাসে ঢুকলো না। সে ক্যাম্পাসের এক কোনায় গিয়ে বসলো। তার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। সে আবিরের সামনে শক্ত থাকার অভিনয় করছে ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে সে ভেঙে চুরমার। কিরে তুর্না, তুই এখানে বসে কাঁদছিস কেন? মিলি দৌড়ে এলো। তুনা মিলিকে জড়িয়ে ধরে ডুকরে কেঁদে উঠল। মিলি, আমি কি খুব খারাপ? আমি কি এতই ছোট যে আমাকে কেউ ভালোবাসতে পারবে না? কি হয়েছে বলবি তো? ওই পুলিশ ব্যাটা কিছু বলেছে? উনি বলেছেন আমি বাচ্চা, আমি ওনার যোগ্য না, উনি আমাকে বিয়ে করবেন না। আরে গাধা, বিয়ে করবে না তো কি হয়েছে? দুনিয়া ছেলে কি অভাব পড়েছে? তুই দেখিস, ওকেই একদিন তোর পিছনে ঘুরতে হবে। তুই শুধু নিজেকে শক্ত কর, দেখিয়ে দে তুই আর বাচ্চা নেই। মিলির কথায় তুনার চোখ মুছল। তার কান্না থামলো, কিন্তু চোখের আগুনটা নিভল না। ঠিক বলেছিস, আমি আর কাঁদবো না। আমি ওনাকে বুঝিয়ে দেবো তুর্না শিকদার কারোর দয়ার পাত্রী না। উনি আমাকে ইগনোর করেছেন, এবার আমি ওনাকে ইগনোর করব। এমন ইগনোর করব যে উনি নিজের অস্তিত্ব নিয়ে কনফিউজড হয়ে যাবেন। তুনা উঠে দাঁড়ালো। রোদের আলো তার ভেজা চোখ চিকচিক করছে। দূরে রাস্তার ওপাশে আবিরের জিপ গাড়িটা মাত্র ক্রস করলো। তুনা সেদিকে তাকালো না। সে উল্টো ঘুরে ক্লাসের দিকে হাঁটা দিল। আবির গাড়ির লুকিং গ্লাসে তুনাকে এক নজর দেখলো। মেয়েটা হন হন করে চলে যাচ্ছে। আবির একটা দীর্ঘশ্বাস ফেলল। কনস্টেবল রফিক পাশ থেকে বলল, স্যার, শরীর খারাপ লাগছে? আপনাকে খুব চিন্তিত মনে হচ্ছে। না রফিক, শরীর ঠিক আছে, মনটা বোধহয় বিগড়ে যাচ্ছে। আচ্ছা রফিক, একটা বাচ্চা মেয়ে যদি হঠাৎ করে বড়দের মতো আচরণ শুরু করে তাহলে কি বোঝা যায়? স্যার, এর মানে মেয়েটা প্রেমে পড়েছে অথবা খুব বড় কোনো আঘাত পেয়েছে। মেয়েদের মন বোঝা বড় দায় স্যার। রফিকের কথায় আবির চমকে উঠল। আঘাত পেয়েছে কথাটা বারবার তার কানে বাজতে লাগলো। সে কি তুনাকে আঘাত দিল? কিন্তু সে তো সত্যি কথাই বলেছিল। তাহলে কেন তার নিজেকে অপরাধী মনে হচ্ছে? এই লুকোচুরি আর ভুল বোঝাবুঝির খেলায় কে জিতবে আর কে হারবে তার সময় বলে দেবে। তবে আবিরের মনে যে তুনার জন্য একটা জায়গা তৈরি হচ্ছে সেটা আবির নিজেও এখনো মানতে নারাজ। কিন্তু ভালোবাসা কি মানা না মানার তোয়াক্কা করে? কলেজের গেটের সামনে একটা ফুচকার দোকান। সেখানে ভিড় করে দাঁড়িয়ে আছে একদল ছেলে মেয়ে। তাদের হাসির শব্দে জায়গাটা মুখরিত। এই দলের মধ্যমণি হয়ে আছে তুনা। তবে আজকের তুনা সেই আগের মতো অকারণে লাফালাফি করা মেয়েটি নয়। তার হাসিতে একটা মার্জিত ভাব আছে। তার পাশে দাঁড়িয়ে আছে রাহাত। ছেলেরা দেখতে বেশ সুস্থি, চোখে চশমা, কাঁধে গিটার। সে তুনার দিকে তাকিয়ে কিছু একটা বলছে আর তুনা হেসে উত্তর দিচ্ছে। রাস্তার উল্টো পাশে একটা কালো রঙের জিপ দাঁড়িয়ে আছে গত 15 মিনিট ধরে। গাড়ির গ্লাসটা সামান্য নামানো। ভেতরে স্টিয়ারিংয়ে হাত রেখে পাথরের মতো বসে আছে আবির। তার চোখে ফিক্সড হয়ে আছে ফুচকার দোকানের দিকে, বিশেষ করে রাহাতের দিকে। আবিরের চোয়াল শক্ত হয়ে আছে। তার মনে হচ্ছে এখনই গিয়ে ছেলেটার গলা ধরে জিজ্ঞেস করতে এত হাসাহাসি কিসের। স্যার, আমরা কি থানায় যাব? লাঞ্চ ব্রেক তো শেষ। রফিকের প্রশ্নে আবিরের ঘোর কাটল। সে বিরক্ত হয়ে গ্লাসটা তুলে দিল। চলো। আর শোনো, ওই ছেলেটার ডিটেলস আমার চাই। কোন ছেলেটা স্যার? ওই যে তুর্নার পাশে দাঁড়িয়ে দাঁত বের করে হাসছে। নাম ধাম, বাবার নাম, কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সব। জি স্যার, কিন্তু স্যার ও তো মনে হয় স্টুডেন্ট, ক্রিমিনাল হবে কেন? আমি যা বললাম তাই করো। আজকালকার স্টুডেন্টদের বিশ্বাস নেই, ইফটিজিং কেসও তো হতে পারে।
আবির ও যুক্তি দিল। সে নিজেও জানে এটা ইফটিজিং না, এটা নিছক জ্যালাসি। কিন্তু আবির আহমেদ কি কখনো স্বীকার করবে যে সে জ্যালাস? অসম্ভব। সে গাড়ি স্টার্ট দিয়ে ধুলো উড়িয়ে চলে গেল। বিকেলবেলা তুনা তার পড়ার টেবিলে বসে নোটস তৈরি করছে। গত কয়েক সপ্তাহ সে নিজেকে পড়াশোনায় ডুবিয়ে রেখেছে। আবিরের সেই বাচ্চা মেয়ে তকমাটা তাকে প্রতিনিয়ত তাড়া করে বেড়ায়। সে নিজের প্রমাণ করতে চায়। ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল রাহাত। হ্যালো রাহাত, বল। ঠিক সেই মুহূর্তে তুনার ঘরের দরজাটা নড়ে উঠল। তুনা ঘাড় ঘুরিয়ে দেখল আবির দাঁড়িয়ে আছে। আবির আজ ইউনিফর্মে নেই, ক্যাজুয়াল শার্ট আর জিন্স পরে এসেছে। সম্ভবত তুষার ভাইয়ের সাথে দেখা করতে এসেছিল। তুনা আবিরকে দেখেও না দেখার ভান করল। সে ফোনের ওপাশের মানুষের সাথে কথা বলা চালিয়ে গেল। হ্যাঁ রে, নোটসগুলো পেয়েছি, থ্যাংক ইউ সো মাচ। তুই না থাকলে যে কি হতো আমার। আচ্ছা শোন, কালকে কিন্তু আমরা মুভি দেখতে যাব, তুই টিকিট কেটে রাখিস। আবির দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে সব শুনছিল। তুই না থাকলে কি হতো আর মুভি ডেট, শব্দগুলো তার কানে গরম সীসার মতো ঢুকলো। সে কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিল। হুম। তুনা ফোনের মাউথ স্পিকারে হাত দিয়ে আবিরের দিকে তাকালো। তার চোখে কোনো ভাবান্তর নেই। রাহাত, আমি একটু পরে কল ব্যাক করছি, বাই। তুনা ফোনটা রেখে চেয়ার ঘুরিয়ে বসল। কিছু বলবেন? ভাইয়া তো বাসায় নেই, বাজারে গেছে। আমি তুষারের কাছে আসিনি, তোমার কাছে এসেছি। আমার কাছে কেন? আমি তো বাচ্চা মানুষ, আমার সাথে কথা বলে আপনার সময় নষ্ট হবে না। আবির তুনার ঘরে ঢুকলো। সে তুনার পড়া টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। তুর্না, তুমি কি ইচ্ছে করে এমন করছো? কি করছি? এই যে আমাকে ইগনোর করা, অন্য ছেলেদের সাথে ঢলাঢলি করা। কে এই ছেলে? রাহাত, ও কি তোমার বয়ফ্রেন্ড? আবিরের গলার স্বরে অধিকার বোধ আর খুব স্পষ্ট। তুনা উঠে দাঁড়ালো। তার উচ্চতা আবিরের বুক পর্যন্ত। সে মাথা উঁচু করে আবিরের চোখের দিকে তাকালো। মিস্টার এসপি, এটা আপনার পার্সোনাল লাইফ, এখানে ইন্টারফেয়ার করার রাইট আপনাকে কে দিয়েছে? আপনি তো বলেছিলেন আপনার ম্যাচিউরড মেয়ে দরকার। আমি তো ইম্যাচিউরড, তাই আমি আমার বয়সের কারোর সাথেই মিশছি। এতে আপনার প্রবলেম কোথায়? আবির তুনার দিকে এক পা এগোলো। তুনা পেছালো না। দুজনের মাঝখানের দূরত্ব মাত্র কয়েক ইঞ্চি। আবিরের শ্বাস তুনার কপালে এসে লাগছে। প্রবলেম আছে, কারণ তুমি জানো না কোনটা ভালো আর কোনটা খারাপ। ওই ছেলে দেখতে কেমন বোকাশোকা, ও তোমাকে প্রোটেক্ট করতে পারবে? আমাকে প্রোটেক্ট করার জন্য আমি একাই যথেষ্ট। আর রাহাত খুব ভালো ছেলে, ও আমাকে রেসপেক্ট করে, আমাকে বাচ্চা বলে ছোট করে না। আবির কিছু একটা বলতে যাচ্ছিল, ঠিক তখনই নিচে থেকে শেফালি বেগমের ডাক শোনা গেল। তোর না নিচে আয় মা, শিলা এসেছে, তোর খালামণিরা সবাই এসেছে। আবির নিজের রাগ সংবরণ করে পিছিয়ে গেল। সে তুনার দিকে আঙুল তুলে শাসানোর ভঙ্গিতে বলল, এই টপিক এখনো শেষ হয়নি তুর্না। আমি ওই ছেলের বায়োডাটা চেক করেছি, সাবধানে থেকো। আবির ঘর থেকে বেরিয়ে গেল। তুনা ধপ করে চেয়ারে বসে পড়ল। তার পা কাঁপছে। আবিরের এত কাছে আসাটা তার হৃদস্পন্দন বাড়িয়ে দিয়েছে বহুগুণ। কিন্তু সে নিজেকে শক্ত রাখলো। ড্রয়িং রুমে বেশ জমজমাট আসর। আবিরের মা রেহেনা বেগম, খালাতো বোন শিলা আর শিলার মা এসেছেন। শিলা মেয়েটা বেশ সুন্দরী, লম্বা এবং খুব ফ্যাশনেবল। তার বয়স 40 কি 24 কি 25 হবে। সে আবিরের পাশের সোফায় গা ঘেঁষে বসেছে। আবির একটু সরে বসার চেষ্টা করছে, কিন্তু শিলা নাছর বাঁধা। আবির ভাইয়া, তুমি তো এখন অনেক বিজি হয়ে গেছো, আমাকে তো ভুলেই গেছো একদম। আমার না পুলিশ অফিসার খুব পছন্দ, ইউনিফর্মে তোমাকে যা লাগে না। শিলা আবিরের হাতে হাত রাখলো। তুনা ট্রে হাতে ড্রয়িং রুমে ঢুকছিল। দৃশ্যটা দেখে তার পা আটকে গেল। শিলা আবিরের হাত ধরে হাসছে, আর আবিরও কিছু বলছে না। তুনার মনে হলো তার বউকে কেউ ছুরি চালাচ্ছে। ওহ, তাহলে এটাই কি ম্যাচিওর চয়েস? এই মেকআপের ডিব্বা মেয়েটাকে আবিরের পছন্দ? তুনা ভাবলো। ওমা, তুর্না, দাঁড়িয়ে আছিস কেন? আয়। শিলা, তুই তো তুর্নাকে চিনিস। ও হ্যাঁ, ওই পিচ্চি মেয়েটা না। হাই তোরনা, তুমি তো এখনো সেই আগের মতোই আছো, একটু বাড়লে না। শিলার কথায় সবাই হেসে উঠল। তুনার অপমানে চোখ জ্বালা করতে লাগলো। সে জোর করে হাসল। হ্যালো আপু, আসলে সবাই তো বাঁশের মতো লম্বা হয় না, কেউ কেউ মানুষও হয়। তুনার খোঁচাটা শিলা বুঝল কি না কে জানে।
তবে আবির ঠিকই বুঝলো। সে আর চোখে তুনার দিকে তাকালো। তুনা নাস্তা পরিবেশন করছে, কিন্তু আবিরের দিকে তাকাচ্ছে না। আবির ভাইয়া, চলো না একটু ছাদে যাই, আবহাওয়াটা খুবই সুন্দর। আমি তোমার সাথে একান্তে কিছু কথা বলতে চাই। শিরা আবিরের হাত ধরে টানলো। আবির তুনার দিকে তাকালো। সে চাইলেও তুনা কিছু একটা বলুক, একটু রিয়াক্ট করুক, কিন্তু তুনা তখন ফোন বের করে রাহাতকে টেক্সট করে ব্যস্ত। আবিরের ইগোতে রাখলো। চলো শিলা, এখানে তো দম বন্ধ হয়ে আসছে। আবিরের শিরা ছাদে চলে গেল। তুনা এক দৃষ্টে শিরার দিকে তাকিয়ে রইল। তার হাতের মুঠোয় ফোনটা প্রায় ভেঙে যাওয়ার জোগাড়। ওই শিলা ডাইনিটা আবার আবির ভাইয়াকে নিয়ে গেল। তুই বসে আছিস কেন? কিছু কর। আমি কি করব? উনিই তো ওনাকে পছন্দ করবেন। শিলা আপু তো ম্যাচিউর, লম্বা, সুন্দরী, আমার মতো পিচ্ছি তো না। ওনাদের মানিয়েছে বেশ। তুনা কথাগুলো বলল বটে, কিন্তু তার গলা ধরে এলো। সে দ্রুত রান্নাঘরে চলে গেল, যাতে কেউ তার কান্না দেখতে না পায়। আকাশ কালো করে মেঘ করেছে, যে কোনো সময় ঝড় নামবে। তুনা কলেজ থেকে ফিরছে, আজ তার রিক্সা পাওয়া যাচ্ছে না। সে ফুটপাথ ধরে হাঁটছে। হঠাৎ ঝুম বৃষ্টি নামলো। তুনার দৌড়ে একটা দোকানের চালের নিচে আশ্রয় নিল। মুহূর্তের মধ্যেই রাস্তাঘাট ঝাপসা হয়ে গেল বৃষ্টির তোড়ে। বৃষ্টির মাঝ দিয়ে একটা হেডলাইটের আলো এগিয়ে এলো। আবিরের জিপ। গাড়িটা তুনার সামনে এসে থামলো। আবির গাড়ি থেকে নামলো না, গ্লাস নামিয়ে ডাকলো। গাড়িতে ওঠো, ভিজে যাবে। লাগবে না, বৃষ্টি কমলে চলে যাব। আবিরের এবার গাড়ি থেকে নামলো। বৃষ্টিতে তার শার্ট ভিজে যাচ্ছে, কিন্তু সে গ্রাহ্য করলো না। সে এগিয়ে এসে তুনার হাত ধরলো। জেদ করো না তুর্না, এটা ঢাকা শহর। বৃষ্টি হলে কি অবস্থা হয় জানো? আর এখন সন্ধ্যা হয়ে যাচ্ছে। ওঠো। হাত ছাড়ুন, আমি আপনার সাথে যাব না। শিলা আপুকে লিফট দেন। আমাকে কেন? শিলা এখানে আসছে কোথা থেকে? আমি তোমাকে বলছি গাড়িতে উঠতে। আর আমি বলছি উঠবো না। আপনি কেন আমার পিছু নিয়েছেন? আমি বাচ্চা মেয়ে, আমি যা খুশি করব, ভিজবো, জ্বর বাঁধাবো, মার খাবো, মারা যাব, তাতে আপনার কি? তুনার চিৎকার বৃষ্টির শব্দকেও ছাপিয়ে গেল। আবির আর সহ্য করতে পারল না। সে তুনাকে এক প্রকার জোর করে গাড়ির সামনের সিটে বসিয়ে দিল, তারপর নিজে ড্রাইভিং সিটে বসলো। তুনা দরজা খোলার চেষ্টা করলো, কিন্তু আবির লক করে দিয়েছে। চুপচাপ বসে থাকো, একটা কথাও বলবে না। গাড়ি চলতে শুরু করলো। ভেতরে এসি চলছে, বাইরে বৃষ্টি। তুনা শীতে কাঁপছে, তার জামা কাপড় ভিজে গেছে। আবির আর চোখে দেখলো তুনা কাঁপছে। সে এসি বন্ধ করে দিল এবং পেছনের সিট থেকে নিজের একটা জ্যাকেট টেনে তুনার গায়ের ওপর ছুড়ে দিল। এটা পড়ো। লাগবে না। তুর্না, আমার ধৈর্যের পরীক্ষা নিও না। পড়তে বলেছি, পড়ো। তুনা জ্যাকেটটা গায়ে জড়ালো। জ্যাকেট থেকে আবিরের গায়ে সেই পরিচিত পারফিউম আর সিগারেটের মৃদু গন্ধ আসছে। তুনার রাগ একটু কমলো, কিন্তু অভিমান কমলো না। শিলা আমার কাজিন, দ্যাটস ইট। আবির হঠাৎ নীরবতা ভাঙল। তুনা জানালার বাইরে তাকিয়ে আছে। আমাকে কৈফিয়ত দিচ্ছেন কেন? আমি তো জানতে চাইনি। দিচ্ছি, কারণ তুমি ভুল ভাবছো। আর ভুল ভাবলে তুমি উল্টাপাল্টা কাজ করো, যেমন ওই রাহাতের সাথে ঘোরাঘুরি। রাহাত আমার ফ্রেন্ড, ও আমাকে বোঝে। আবির হঠাৎ ব্রেক কষল। গাড়িটা রাস্তার একপাশে থেমে গেল। বাইরে তখন মুষলধারে বৃষ্টি। আবির স্টিয়ারিং ছেড়ে তুনার দিকে ঘুরল, তার চোখে আগুন। রাহাত তোমাকে বোঝে? 2 দিনের ছেলে তোমাকে বোঝে, আর আমি বুঝি না? তুর্না, আমি তোমাকে ছোট থেকে দেখছি, তোমার প্রতিটি মুভমেন্ট আমি জানি। আপনি আমাকে শুধু ছোটই দেখেছেন, মানুষ হিসেবে দেখেননি। আপনি সেদিন কি বলেছিলেন মনে নেই? আমি বাচ্চার মতো, আমি আপনার যোগ্য না। তাহলে আজ কেন এত জেলাসি দেখাচ্ছেন? আবির তুনার 2 কাঁধ ধরল। আমি জেলাস না, আমি শুধু কেয়ার করি। কেয়ার? এটা কি কেয়ার বলে না আবির ভাইয়া? আপনি কনফিউজড। আপনি চান আমি আপনার আশেপাশে থাকি, আবার আপনি আমাকে স্বীকারও করবেন না। এভাবে হয় না। আমি টায়ার্ড, প্লিজ আমাকে যেতে দিন। তুনার চোখে পানি। আবির তুনার চোখের দিকে তাকিয়ে জমে গেল। সে দেখল মেয়েটার চোখে শুধুই অভিমান আর ভালোবাসা, পাওয়ার আগটি। আবিরের খুব ইচ্ছে হলো তুনাকে জড়িয়ে ধরে বলে, হ্যাঁ আমি জেলাস, আমি তোমাকে অন্য কারোর সাথে সহ্য করতে পারি না। কিন্তু তার ঠোঁট নড়ল না। তার ইগো, তার বয়স, তার অবস্থান সব যেন দেয়াল হয়ে দাঁড়ালো। ঠিক আছে, আমি তোমাকে আর ডিস্টার্ব করব না, কিন্তু ওই ছেলের থেকে দূরে থেকো, ও তোমার জন্য সেফ না। আবির আবার গাড়ি স্টার্ট দিল। তুনা চোখ মুছে জানালার দিকে তাকালো। সে বুঝতে পারলো আবির তাকে ভালোবাসে, কিন্তু স্বীকার করার মতো সাহস তা নেই। আর তোরাও প্রতিজ্ঞা করো
যতক্ষণ না এই পাষাণ লোকটা নিজের মুখে ভালোবাসার কথা স্বীকার করছে ততক্ষণ সে ধরা দেবে না। শহরের অন্য প্রান্তে এক অন্ধকার গুদাম ঘরে চারপাশ ধোঁয়ায় আচ্ছন্ন একটা ভাঙা সোফায় বসে আছে কালু মাস্তান। এলাকার ত্রাস। কিছুদিন আগে আবির তার এক বিধ্বস্ত সাগরেদকে অ্যারেস্ট করেছে এবং প্রচুর মাল জব্দ করেছে। কালুর চোখে প্রতিশোধের নেশা। বস, ওই পুলিশটা তো খুব বারবারছে, আমাদের মালও গেল, লোকও গেল। কিছু একটা করতে হবে। করবো তো বটেই। আবির আহমেদ আমার পেটে লাথি মেরেছে, আমি ওর কলিজায় হাত দেব। কিন্তু বস, ওর তো ফ্যামিলি খুব পাওয়ারফুল, ডাইরেক্ট মারতে গেলে ঝামেলা হবে। ডাইরেক্ট মারবো না, ওকে তিলে তিলে মারবো। ওর দুর্বলতা খুঁজে বের কর। সব মানুষেরই একটা দুর্বল জায়গা থাকে। ঠিক তখন আরেকজন লোক দৌড়ে এলো, তার হাতে কিছু ছবি। বস, খবর এনেছি, এই দেখেন ছবি, আজ বিকেলে তুলেছি। কালু মাস্তান ছবিগুলো হাতে নিল। আবিরের বৃষ্টির মধ্যে গাড়িতে তুনাকে তুলছে, তুনার সাথে তর্ক করছে। সব দৃশ্য ক্যামেরাবন্দি হয়েছে। কালু মাস্তান ছবিগুলো দেখলো এবং ক্রূর হাসি দিল। বাহ, এসিপি সাহেবের তাহলে একটা ছোট পাখি আছে। তরুণা রাশেদ শিকদারের মেয়ে, ইন্টারেস্টিং। বস, মেয়েটাকে ওঠাবো? এখনই না, আগে পুলিশটাকে একটু খেলিয়ে নি। ও জানুক ভয় কাকে বলে। ওর চোখের সামনে ওর ভালোবাসাকে তরপাতে দেখলে তবেই না আমার শান্তি। কালু মাস্তান তুনার ছবিতে একটা লাল ক্রস চিহ্ন আঁকলো, তারপর ছুরি দিয়ে ছবিটা গেঁথে দিল টেবিলের ওপর। রেডি হ আবির আহমেদ, তোর পিচ্ছি বুকে বাঁচাতে হলে তোকে আমার পায়ের কাছে আসতেই হবে। পরদিন সকালে তুনা কলেজে যাওয়ার জন্য বের হয়েছে। আজ আবির আসেনি। তুনার একটু মন খারাপ হলো, কিন্তু সে নিজেকে সামনে দিল। সে রিকশায় উঠলো, রিকশা চলছে। তুনা খেয়াল করো না একটা কালো ভ্যান তাকে অনুসরণ করছে। থানায় বসে আবির ফাইলের কাজ করছে, কিন্তু তার মন বসছে না। গতকালের বৃষ্টির রাতের ঘটনা তার মাথায় ঘুরছে। তুনার কান্না ভেজা চোখ সে ভুলতে পারছে না। হঠাৎ তার হাত থেকে কলমটা পড়ে গেল। বুকের ভেতরটা কেমন যেন কুগাইছে। আবির পানি খাওয়ার জন্য গ্লাসটা হাতে নিল। হাত ফসকে কাচের গ্লাসটা মেঝেতে পড়ে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেল। স্যার ঠিক আছেন? হাত কেটে নি তো? না জহির, ঠিক আছি, কিন্তু আমার কেন জানি মনে হচ্ছে কোথাও কিছু একটা ভুল হচ্ছে। আবির ফোন বের করে তুনাকে কল দিল। রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। আবির আবার দিল, নো আনসার। আবিরের কপালে চিন্তার ভাঁজ পড়ল। সে তুষারকে কল দিল। হ্যালো তুষার, তোর নাকি কলেজে পৌঁছেছে? হ্যাঁ, এতক্ষণে তো পৌঁছানোর কথা। কেন রে? না এমনি। ও ফোন ধরছে না কেন? হয়তো ক্লাসে আছে বা সাইলেন্ট করা। তুই এত চিন্তা করিস না। আবির ফোন রাখলো, কিন্তু তার অস্থিরতা কমল না। তার সিক্স সেন্স বলছে বিপদ আসন্ন। সে রফিককে রাখলো। রফিক, গাড়ি বের করো, আমি তুর্নার কলেজের দিকে যাব এখনই। আবির দ্রুত পায়ে বেরিয়ে গেল। সে জানে না সামনে কি অপেক্ষা করছে, কিন্তু তার মন বলছে তার পিচ্ছি বিপদে পড়েছে। আর যদি তুনার একটা চুলের ক্ষতি হয় তাহলে আবির আহমেদ পুরো শহর জ্বালিয়ে দেবে। কলেজ রোডটা আজ একটু বেশিই ফাঁকা। দুপুরের কড়া রোদ পিচ ঢালা রাস্তার উপর চকচক করছে। তুনার রিক্সাটা আপন গতিতে চলছে। তুনার কানে হেডফোন, সে আনমনে জানালার দিকে তাকিয়ে আছে। তার মাথায় এগুলো ঘুরপাক খাচ্ছে গত রাতের আবিরের কথাগুলো। আমি খেয়াল করি এই ছোট্ট একটা বাক্য তাকে বারবার ভাবাচ্ছে। হঠাৎ একটা কালো ভ্যান তীব্র গতিতে এসে রিক্সার সামনে ব্রেক কষল। বিকট শব্দে রিক্সাটা কেঁপে উঠল। তুনা ছিটকে পড়ার উপক্রম হলো। আঙ্কেল, দেখে চলতে পারেন না? অ্যাক্সিডেন্ট হতো তো এখনই। তুনা ভেবেছিল এটা সাধারণ কোনো ট্রাফিক ঝামেলা, কিন্তু তার ঘুম ভাঙল যখন ভ্যান থেকে তিনজন মুখোশধারী লোক নেমে এলো। তাদের হাতে লোহার রড আর পিস্তল। রিক্সাওয়ালা ভয়ে রিক্সা ফেলে দিল দৌড়। তুনা কিছু বুঝে ওঠার আগে লোকগুলো তার দিকে এগিয়ে এলো। ধর ওই মেয়েটাকে, বসের অর্ডার, অক্ষত অবস্থায় নিয়ে যেতে হবে। কে আপনারা? কি চান? ছাড়ুন আমাকে, বাঁচাও। কেউ আছো? বাঁচাও। তুনা চিৎকার করার চেষ্টা করো, কিন্তু একজন লোক তার মুখে ক্লোরোফর্ম মেশানো রুমাল চেপে ধরো। তুনা হাত পা ছুঁড়ে বাঁচার আপ্রাণ চেষ্টা করো। তার হাতের ব্যাগটা ছিটকে রাস্তায় পড়ে গেল। ঝাপসা চোখে সে দেখলো নীল আকাশটা কেমন অন্ধকার হয়ে আসছে। জ্ঞান হারানোর ঠিক আগ মুহূর্তে তার মুখ দিয়ে অস্ফুট স্বরে একটা নামই বের হলো, আবির ভাইয়া। লোকগুলো তুনাকে ভ্যানে তুলে নিল।
ভ্যানটা মুহূর্তের মধ্যে ধুলো উড়িয়ে উধাও হয়ে গেল। রাস্তায় পড়ে রইল শুধু তুর্নার ব্যাগ আর তার সাথের মোবাইল ফোনটা, যার স্ক্রিনটা ফেসে চৌচির হয়ে গেছে। ঘটনাস্থলে পৌঁছাতে আবিরের নাম মাত্র 10 মিনিট সময় লেগেছে, কিন্তু এই 10 মিনিট তার কাছে 10 বছরের মতো মনে হয়েছে। জিপ থেকে নেমে এসে দেখলো রাস্তায় ছোটখাটো একটা জটলা। আবির ভিড় ঠেলে ভেতরে ঢুকলো। রাস্তায় পড়ে থাকা ব্যাগটা দেখে তার বুকের ভেতরটা ধক করে উঠল। এটা তুনার ব্যাগ। সে কাপা হাতে ব্যাগটা তুললো। পাশে পড়ে আছে ভাঙা ফোনটা। আবির চারপাশটা একবার দেখলো। তার চোখ এখন আর মানুষের মতো নেই, একটা হিংস্র বাঘের মতো জ্বলছে। স্যার, স্থানীয় দোকানদার বলল একটা কালো ভ্যানে এসে মেয়েটাকে তুলে নিয়ে গেছে। গাড়ির নাম্বার কেউ দেখতে পায়নি। আমি জানি কে নিয়েছে। নম্বর প্লেট দেখার দরকার নেই রফিক। কালু, কালু মাস্তান। আবিরের চোয়ার শক্ত হয়ে গেল। হাতের মুঠোয় থাকা তুনার ভাঙা ফোনটা সে এত জোরে চাপ দিল যে কাচের টুকরোগুলো তার হাতে বিধে রক্ত হতে লাগলো। কিন্তু সেই ব্যথার দিকে তার কোনো খেয়াল নেই। তার মাথায় এখন একটাই চিন্তা, তুনা, তার পিচ্ছি পাখিটাকে কেউ খাঁচায় বন্দি করেছে। রফিক, পুরো ফোর্স রেডি করো। জহিরকে বলো লোকেশন ট্র্যাক করতে। আমার ধারণা ও পুরনো জুট মিলের গোডাউনে আছে। ওটা কালুর সেফ জোন। আর শোনো, আমি কাউকে জীবিত চাই না। শুট অ্যাট সাইট অর্ডার দিলাম। স্যার, আপনি মাথা ঠান্ডা রাখুন। ভাবি, মানে মেয়েটার যদি ক্ষতি করে দেয়? আমার তুর্নার গায়ে যদি একটা আঁচড়ও লাগে, আমি কালুর চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। চলো। আবির জিপে উঠল। সে জীবনে অনেক অপারেশন করেছে, অনেক গোলাগুলি দেখেছে, কিন্তু আজকের মতো ভয় সে কখনো পায়নি। হাত পা ঠান্ডা হয়ে আসছে তার। বারবার মনে পড়ছে তুনার সেই অভিমানী মুখটা। যদি আজ তুনার কিছু হয়ে যায়, আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। আবির বিড় করে বলল। শহরের শেষ প্রান্তে পরিত্যক্ত জুট মিল, চারদিকে জঞ্জাল আর ভাঙা মেশিনারি। বিশাল এক গোডাউনের মাঝখানে একটা চেয়ারে তুনাকে বেঁধে রাখা হয়েছে। তার জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। ভয়ে তার শরীর অবশ্যই আছে। সামনে একটা ড্রামের উপর বসে আপেল কাটছে কারু মাস্তান। তার চোখে মুখে কুৎসিত হাসি। কিরে মার জননী, জ্ঞান ফিরেছে? ভয় পাস না, আমি তোকে মারবো না, তোর এই পুলিশ প্রেমিককে মারবো। আর তুই বসে বসে দেখবি কেমন হবে সিনটা। রোমান্টিক না? আপনি আপনি কেন এমন করছেন? আবির ভাইয়া আপনাকে ছাড়বে না। উনি আমাকে খুঁজে বের করবেনই। আরে থাম থাম, আমির ভাইয়া খুব বিশ্বাস, তাই না? তোর ওই ভয়েই তোকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছি। ও যদি আমার মাল না আটকাতো, তাহলে আজ তোকে এই চেয়ারে বসে থাকতে হতো না। উনি তার ডিউটি করেছেন। আপনি ক্রিমিনাল, তাই আপনার খারাপ লাগছে। আমাকে ছেড়ে দিন প্লিজ। তুনা কাঁদো কাঁদো হয়ে মিনতি করো। কারু মাস্তান উঠে দাঁড়িয়ে তুনার চুলের মুঠি ধরল। তুনা যন্ত্রণায় কুকড়ে উঠল। বেশি কথা বলবি না, ওই দেখ তোর হিরো আসছে। গোডাউনের বাইরে গাড়ির টায়ার ব্রেক করার শব্দ হলো। তারপরে গুলির শব্দ। ঠাস ঠাস। কারুর সাগরের দুজন চিৎকার করে পড়ে গেল। গোডাউনের বিশাল লোহার দরজাটা লাথি মেরে খুলে ফেলল আবির। হাতে লোডেড পিস্তল, চোখে সানগ্লাস নেই, আছে কেবল আগুনের ফুলকে। পেছনে পুলিশ ফোর্স পজিশন নিচ্ছে। কালু। আবিরের গর্জনে পুরো গোডাউন কেঁপে উঠল। তুনা আবিরকে দেখে অস্থির নিঃশ্বাস ফেলল, কিন্তু পরক্ষণে ভয় শিউরে উঠল। কারু মাস্তান তুনার কপালে পিস্তল ঠেকিয়ে আবিরের দিকে তাকিয়ে হাসল। ওয়েলকাম মিস্টার রেসিপি, আসতে একটু দেরি হলো না? বন্দুক ফেল, নয়তো তোর এই সুন্দর পুতুলটার খলি উড়িয়ে দেব। আবির থমকে দাঁড়ালো। তুনার কপালে পিস্তল দেখে তার হাত অবশ হয়ে আসছে। সে ধীরে ধীরে হাত তুলল। ওকে ছেড়ে দে কালু, তোর দুশ্মনী আমার সাথে। ওকে মাঝখানে আনছিস কেন? ও তো বাচ্চা মেয়ে। বাচ্চা? শিয়া, এই বাচ্চার জন্যই তো তুই এখন আমার সামনে অসহায়ে দাঁড়িয়ে আছিস। বন্দুক ফেল বলছি। আবির খুব সাবধানে নিজের পিস্তলটা মাটিতে নামিয়ে রাখলো। সে ইশারায় পেছনের টিমকে থামতে বলল। কারু মাস্তান তুনাকে ঢাল হিসেবে ব্যবহার করেছে। আবির ভাই, আপনি চলে যান, ও আপনাকে মেরে ফেলবে। চুপ করো তুর্না, আমি থাকতে তোমার কিচ্ছু হবে না। কালু, আমি নিরস্ত্র, এবার ওকে ছাড়। এত সহজে না স্যার, আগে তোকে একটু আদর করি। ছেলেরা মার ওকে। কালুর ইশারায় আড়াল থেকে 4-5 জন গুন্ডা রড আর হকি স্টিক নিয়ে আবিরের ওপর ঝাঁপিয়ে পড়ল। আবির প্রতিশোধ করল না প্রথমে,
কালুর বন্দুক তুনার মাথায়। গুন্ডারা আবিরকে পেটাতে শুরু করলো। তুনা চিৎকার করে কাঁদছে। না, মারবেন না প্লিজ, ওনাকে মারবেন না। আবির ভাইয়া। আবিরের শরীর থেকে রক্ত ঝরছে, কিন্তু সে পড়ে গেল না। সে তুনার চোখের দিকে তাকিয়ে আছে। তুনার কান্না সে সহ্য করতে পারছে না। হঠাৎ কালু একটু অমনোযোগী হলো। সে আবিরের মার খাওয়া উপভোগ করতে হাসছিল। এই সুযোগটাই আবির খুঁজছিল। সে এক ঝটকায় সামনের গুন্ডাটার হাত থেকে রড কেড়ে নিয়ে তাকে পাল্টা আঘাত করলো। মুহূর্তের মধ্যে আবির রুদ্রমূর্তি ধারণ করলো। শুরু হলো অ্যাকশন। আবির একাই 5 জনের সাথে লড়ছে। তার শীত শার্ট ছিঁড়ে গেছে, কপাল বেয়ে রক্ত পড়ছে, কিন্তু তার খুশির জোর কমছে না। একে একে সব গুন্ডা মাটিতে লুটিয়ে পড়ল। কালু মাস্তান পরিস্থিতি ব্যাগতিক দেখে তুনাকে ধাক্কা দিয়ে ফেলে পালানোর চেষ্টা করলো। তোর না আবির দৌড়ে তুনার কাছে যেতে চাইল, কিন্তু কালু মাস্তান দৌড়াতে দৌড়াতে ঘুরে দাঁড়ালো। সে টার্গেট মিস করতে চায় না। সে আবিরের দিকে গুলি চালালো। আবির সেটা লক্ষ্য করলো, কিন্তু গুলিটা তুনার দিকে যাচ্ছিল, কারণ তুনা তখনও চেয়ারের সাথে বাঁধা অবস্থায় পড়ে আছে। কোনো চিন্তা ভাবনা ছাড়াই আবির ঝাঁপ দিল তুনার শরীরের উপর। ধরাম করে একটা শব্দ হলো। সবাই যেন থমকে গেল। তুনা চোখ বন্ধ করে ফেলেছিল। সে অনুভব করলো একটা ভারী শরীর তার উপরে এসে পড়ল। গরম কিছু একটা তরল তার ঘাড়ে লাগছে। আবির ভাইয়া। তুনা চোখ খুলল। আবির তার ওপর লুটিয়ে আছে। আবিরের পিঠের ডান দিকে থেকে গল গল করে রক্ত বের হচ্ছে। আবির যন্ত্রণায় চোখ কুচকে গিয়ে তুনার দিকে তাকালো। তবুও তার ঠোঁটে একটা ম্লান হাসি। তুমি ঠিক আছো তো পিচ্ছি? তুনার পৃথিবীটা দূরে উঠল। আবির গুলি খেয়েছে তাকে বাঁচাতে গিয়ে। ভাইয়া না, রক্ত, প্রচুর রক্ত বের হচ্ছে, কেউ আসুন, হেল্প। ইতোমধ্যে ইন্সপেক্টর জহির গুলি করে কালু মাস্তানের পায়ে লাগিয়েছে। পুলিশ কালুকে অ্যারেস্ট করে ফেলল, কিন্তু গোডাউনের মেঝেতে তখন অন্য নাটক। তুনার বাঁধন খুলে দিয়েছে রফিক। তুনা আবিরের মাথাটা নিজের করে তুলে নিল। কেন করলেন এটা? কেন আমাকে মরতে দিলেন না? পুলিশ কখনো হার মানে না। আর আমি আবির কথাটা শেষ করতে পারলো না। তার মাথাটা ঝরে পড়ো তুনার করে। জ্ঞান হারালো সে। আবির ভাই চোখ খুলুন প্লিজ, আমি আর দুষ্টুমি করবো না, আমি সব শুনবো, আপনি উঠুন। আল্লাহ। তুনার গগন বিদারী চিৎকারে গোডাউনের বাতাস ভারী হয়ে উঠল। পুলিশরা ধরাধরি করে আবিরকে গাড়িতে তুলল। তুনাও সাথে উঠল। তার সাদা জামাটা আবিরের রক্তে লাল হয়ে গেছে। সে আবিরের হাতটা শক্ত করে ধরে বসে রইল, যেন ছেড়ে দিলেই আবির হারিয়ে যাবে। হাসপাতালের করিডোর। অপারেশন থিয়েটারের লাল বাতি জ্বলছে। বাইরে অপেক্ষা করছে তুনা, তুষার, আবিরের বাবা মা এবং তুনার বাবা মা। রেহানা বেগম অঝরে কাঁদছে। তুনা দেয়ালের সাথে হেলান দিয়ে পাথরের মতো দাঁড়িয়ে আছে। তার শরীরে এখনো রক্তের দাগ, চুল উস্কো খুস্কো। তার চোখ দিয়ে আর পানি পড়ছে না, সব পানি হয়তো শুকিয়ে গেছে। তরুণা, তুই বাসায় যা, ফ্রেশ হয়ে নে, আমরা তো আছি। আমি কোথাও যাব না ভাইয়া, ওনাকে না দেখে আমি এক পাও নড়বো না। তুনার গলায় এমন এক দৃঢ়তা ছিল যে তুষার আর কিছু বলার সাহস পেল না। ডাক্তার বের হয়ে এলেন প্রায় 3 ঘন্টা পর। অপারেশন সাকসেসফুল। গুলিটা লাংসের খুব কাছে ছিল, কিন্তু লাকিলি ভাইটাল কোনো অর্গান ড্যামেজ করেনি। প্রচুর রক্তক্ষরণ হয়েছে, তাই দুর্বলতা থাকবে, তবে উনি এখন আউট অফ ডেঞ্জার্স। জ্ঞান ফিরতে সময় লাগবে। সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলল। তুনা হাঁটু গেড়ে ফ্লোরে বসে পড়ল। সে মনে মনে আল্লাহকে ধন্যবাদ দিল। রাত গভীর। হাসপাতালের কেবিন। আবিরের জ্ঞান ফিরেছে কিছুক্ষণ আগে। নার্স স্যালাইন চেক করে বেরিয়ে গেছে। কেবিন এখন শুধু তুনা। পরিবারের বাকিরা বাইরে ওয়েটিং রুমে বিশ্রাম নিচ্ছে। তুনা আবিরের বেডের পাশে টুলে বসে আছে। সে আবিরের হাতের দিকে তাকিয়ে আছে, কিন্তু ধরার সাহস পাচ্ছে না। পানি। আবিরের অস্ফুট স্বরে তুনা চমকে উঠল। সে দ্রুত জগ থেকে পানি গ্লাসে ঢেলে স্ট্র দিয়ে আবিরের মুখে ধরল। আবির পানি খেলো, তারপর ধীরে ধীরে চোখ মেলল। চোখের সামনে তুনার বিধ্বস্ত মুখটা দেখে তার বুকটা মোচড় দিয়ে উঠল। মেয়েরা চোখের নিচে কালি পড়ে গেছে, চুলে জ্বর, জামায় রক্তের দাগ। তুমি বাড়ি যাওনি কেন? আপনাকে এই অবস্থায় রেখে আমি বাড়ি যাব? আমি কি এতটাই স্বার্থপর? তুনার গলা ধরে এলো। সে আর সামলাতে পারল না। আবিরের বুকের ওপর মাথা রেখে ডুকরে কেঁদে উঠল। আপনি এমন কেন? কেন আমার জন্য গুলি খেলেন? আমি তো শুধু একটা বাচ্চা মেয়ে, তাই না? আমাকে মরতে দিলেই তো পারতেন। আবির দুর্বল হাতটা তুলে তুনার মাথায় রাখলো। সে আলতো করে তুনার চুলে হাত বুলিয়ে দিতে লাগলো। বোকা মেয়ে, বাচ্চা মেয়েদের কি মরতে দেওয়া যায়? তাছাড়া আমার যে তোমাকে দরকার।
তুনা কান্না থামিয়ে মাথা তুলল। সে আবিরের চোখের দিকে তাকালো। সেই চোখে এখন আর কোনো রাগ নেই, গাম্ভীর্য নেই, আছে শুধু এক সমুদ্র ভালোবাসা আর নির্ভরতা। কি বললেন? বললাম যে আমি তোমাকে ভালোবাসি তূর্ণা। হ্যাঁ, তুমি পিচ্চি, তুমি ঝগড়াটে, তুমি আমাকে জ্বালিয়ে মারো, কিন্তু এই পিচ্চি মেয়েটাকে আমি ভালোবাসি। তোমাকে ছাড়া আমার জীবনটা বড্ড পানসে। তুনা বিশ্বাস করতে পারছে না যে আবির তাকে সবসময় অবজ্ঞা করেছে, সেই আবির আজ মৃত্যুর মুখ থেকে ফিরে এসে তাকে প্রপোজ করছে। আপনি আপনি সত্যি বলছেন নাকি ওষুধের ঘরে ভুল বকছেন? পুলিশ প্রমাণ ছাড়া কথা বলে না, প্রমাণ লাগবে। আবির একটু কষ্ট করে হলেও হাসল। সে তুনার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। ওই কালু যখন তোমার মাথায় বন্দুক ধরেছিল তখন আমার মনে হচ্ছিল গুলিটা আমার বুকে লাগছে। তখনই বুঝেছি এই হৃৎপিণ্ডটা আর আমার নেই, ওটা ওই পিচ্চি মেয়েটা চুরি করে নিয়েছে। আমি দুঃখিত তূর্ণা, তোমাকে অনেক কষ্ট দিয়েছি, বাচ্চা বলে দূরে ঠেলে দিয়েছি, কিন্তু বিশ্বাস করো আমি ভয় পাচ্ছিলাম তোমার এই চঞ্চলতার সাথে আমার এই রাগী জীবন কি মিলবে, কিন্তু আজ বুঝলাম তুমি ছাড়া আমি অসম্পূর্ণ। আমি কোনোদিন আপনাকে ছেড়ে যাব না আবির ভাইয়া। আপনি যত বকবেন বকুন, যত রাগ দেখান দেখান, আমি আপনার আঠার মতো লেগে থাকবো। তুনা হাসছে, আবার কাছে। আবির হাত বাড়িয়ে তুনার চোখের পানি মুছে দিল। আর ভাইয়া ডাকবে না, এখন থেকে শুধু আবির বা অন্য কিছু। অন্য কিছু মানে? মানে ও গো, শুনছো এসব আর কি? তুনা লজ্জায় লাল হয়ে গেল। সে আবিরের বুকে আলতো করে একটা কিল মারল। অসভ্য! এখন রোম্যান্স শুরু হয়ে গেছে, আগে সুস্থ হন, তারপর দেখা যাবে। সুস্থ তো হয়ে গেছি, আমার ওষুধ তো আমার সামনেই বসে আছে। হাসপাতালের কেবিনে এক মায়াবী পরিবেশ তৈরি হলো। বাইরে হয়তো রাত গভীর, কিন্তু এদের দুজনের জীবনে আজ নতুন সূর্যোদয় হলো। মান, অভিমান, রাগ, জেদ সব ধুয়ে মুছে গেল এক ফোঁটা রক্ত আর এক ফোঁটা চোখের জলে। আবির আর তুনা একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন অনন্তকাল এভাবেই তাকিয়ে থাকা যায়। আপনি ঘুমান এখন, আমি আছি, কোথাও যাচ্ছি না, কোনোদিন না। তুনা আবিরের হাতটা নিজের গালে ছোঁয়ালো। আবির নিশ্চিন্তে চোখ বন্ধ করলো। সে জানে তার পাশে তার জীবনের সবচেয়ে বড় শক্তি বসে আছে, তার পিচ্ছি বউ। 2 মাস পরের কথা। সময় কারোর জন্য অপেক্ষা করে না, তবে কিছু সময়ের জন্য অপেক্ষা করাটা খুব মিষ্টি হয়। আবির এখন সম্পূর্ণ সুস্থ, তার বুকের জখম শুকিয়ে গেছে, কিন্তু তুনার প্রতি ভালোবাসা জখমটা বোধহয় চিরস্থায়ী হয়ে গেছে। আজ তুনাদের ছাদে গায়ে হলুদের আয়োজন করা হয়েছে। পুরো ছাদটা গাঁদা ফুল আর মরিচ বাতি দিয়ে সাজানো। স্পিকারে বিয়ের গান বাজছে। তুনা একটা হলুদ রঙের সুতি শাড়ি পরেছে, খোপায় এক গাঁদা ফুল, হাতে কাঁচা ফুলের গয়না। তাকে আজ সত্যিই কোনো অপসরার চেয়ে কম লাগছে না। ওই তুলনা নড়িস না তো, ঠিকমতো সেলফিটা তুলতে দে। আজ তো তুই ইমোশনাল হয়ে আছিস, কিন্তু কাল তো কান্নাকাটি করে ভাসিয়ে দিবি। থুর, আমি কাঁদবো কেন? আমি তো খুশি, অবশেষে এই হিটলারের হাত থেকে মুক্তি, মানে হিটলারের কয়েদখানায় পার্মানেন্টলি যাচ্ছি। তুনা হাসল, কিন্তু তার চোখের কোনো এক চিলতে ভয়ের ছায়া। বিয়ে মানেই তো একটা নতুন জীবন, নতুন দায়িত্ব। সে কি পারবে আবিরের সংসারের দায়িত্ব নিতে? ঠিক তখনই ছাদে শোরগোল পড়ে গেল। বরপক্ষ এসেছে, বরপক্ষ এসেছে। আবির আসছে, পরনে হলুদ পাঞ্জাবি, চোখে সেই সিগনেচার সানগ্লাস। তবে আজ তার সাথে কোনো পুলিশ ফোর্স নেই, আছে তার পরিবার আর বন্ধুরা। আবিরকে দেখে তুনার বুকের ভেতরটা থক করে উঠল। এই লোকটাকে হলুদ পাঞ্জাবিতে এত সুন্দর লাগছে কেন? আবির সোজা তুনার স্টেজের দিকে এগিয়ে গেল। ওই থাম, স্টেজে ওঠা নিষেধ, আগে ট্যাক্স দে। শেলিকা ছাড়া স্টেজে নো এন্ট্রি। আমি পুলিশ, আমাকে ট্যাক্স দিবি, উল্টো অ্যারেস্ট করে নিয়ে যাব সবাইকে। সবাই হেসে উঠল। আবির পকেট থেকে একটা খাম বের করে তুষারের হাতে দিল। তুষার সেটা দেখে খুশি হয়ে পথ ছেড়ে দিল। আবির ধীর পায়ে স্টেজে উঠল। তুনা মাথা নিচু করে বসে আছে। আবির তুনার পাশে বসলো। কি ব্যাপার পিচ্ছি, আজ এত চুপচাপ যে? হলুদ শাড়িতে তো তোমাকে জাস্ট কাঁচা হলুদের মতো লাগছে, ইচ্ছে করছে? কি ইচ্ছে করছে? তুনা চট করে আবিরের দিকে তাকালো। আবির একটু ঝুঁকে তুনার কানের কাছে ফিসফিস করে বলল, ইচ্ছে করছে সবার সামনেই তোমাকে কিডন্যাপ করে নিয়ে যাই। কাল পর্যন্ত অপেক্ষা করা খুব কঠিন হয়ে যাচ্ছে। তুনার কান গরম হয়ে গেল। সে লজ্জায় আবার মাথা নিচু করলো। অসভ্য!
পুলিশ হয়ে এইসব কথা বলতে লজ্জা করে না? নিজের হবু বউকে বলছি, লজ্জা কেন করবে? হাতটা দাও। আবির তুনার হাতে মেহেদি দিয়ে নিজের নাম লিখতে চাইল। তুনা হাত বাড়িয়ে দিল। আবির খুব যত্ন করে তুনার হাতের তালুতে এই অক্ষরটা লিখল। তার স্পর্শে তুনার শরীরে শিহরণ খেলে গেল। ও মা, আবির বাবা, তুমি তূর্ণাকে একটু হলুদ লাগিয়ে দাও। আবির বাড়ি থেকে একটু কাঁচা হলুদ দিল। সে তুনার ফর্সা গায়ে আলতো করে হলুদটা ছোয়ালো। তুনার চোখ বন্ধ করে ফেলল। আবিরের আঙুলগুলো তুনার গাল বেয়ে নিচে নামলো। সবার সামনেই আলতো ছোঁয়াটুকু যেন তুনার কাছে অনেক বেশি কিছু। পরদিন বিয়ের সন্ধ্যা। কমিউনিটি সেন্টারটা আলোয় ঝলমল করছে। লাল বেনারসি সোনার গয়না আর ভারী মেকআপে তুনাকে আর চেনাই যাচ্ছে না। সে যেন এক রাজকীয় রানী। স্টেজে বসে সে বারবার গেটের দিকে তাকাচ্ছে। আবির এখনো আসছে না কেন? কিরে, জামাইয়ের জন্য খুব টেনশন হচ্ছে? পুলিশ মানুষ, জ্যামে আটকে গেছে হয়তো, নাকি আসামির পিছনে দৌড়াচ্ছে কে জানে। বাজে বকিস না তো। উনি আজ আর পুলিশগিরি করতে যাবেন না। ঠিক তখনই গেটে ব্যান্ড পার্টি বেজে উঠল। আবির আহমেদ চৌধুরী প্রবেশ করছেন। অফ হোয়াইট রঙের শেরওয়ানি, মাথায় পাগড়ি, হাতে তরবারি, একদম রাজপুত্রের মতো লাগছে। আবিরের গাম্ভীর্য আজ একটু কম, মুখে একটা মৃদু হাসি লেগে আছে। তুনা দূর থেকে আবিরকে দেখলো এবং তার মনে হলো এই মানুষটার জন্যই সে সারাটা জীবন অপেক্ষা করতে পারে। কাজী সাহেব খাতা খুললেন। বিয়ের আসর বসেছে। আবির আর তুনা মুখোমুখি বসে নেই, একটু দূরে পর্দার আড়ালে। মা তূর্ণা, 5 লক্ষ টাকা দেনমোহর ধার্য করিয়া আপনি কি রাজি? তুনার গলা শুকিয়ে আসছে। সে বাবাটিকে তাকালো। রাশেদ শিকদারের চোখে পানি। মেয়েটা আজ পর হয়ে যাচ্ছে। তুনা কাঁপা কাঁপা গলায় বলল, কবুল। 3 বার কবুল বলার পর সবার মুখে হাসি ফুটল। ওপাশ থেকে আবিরের ভরাট কণ্ঠস্বর শোনা গেল, কবুল। বিয়ে সম্পন্ন হলো। এবার শুভ দৃষ্টি পালা। আবির আর তুনার মাথার উপর লাল চাদর ধরা হলো। তুনা ঘোমটা টেনে বসে আছে। আবির ধীরে ধীরে তুনার ঘোমটাটা সরালো। আয়নায় দুজনের দিকে তাকালো। আবিরের চোখে মুগ্ধতা। সে অপলক দৃষ্টিতে তুনার দিকে তাকিয়ে রইল। মাশাল্লাহ, আমার পিচ্ছি বউটা তো দেখি আজ সত্যি সত্যি বড় হয়ে গেছে। চুপ করুন তো, সবাই দেখছে। দেখুক, আমি তো আমার বউকেই দেখছি। বিদায়ের পাড়া। এটাই বিয়ের সবচেয়ে কষ্টের মুহূর্ত। তুনা তার বাবাকে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদছে। শেফালি বেগমও কাঁদছেন। আবিরের পাশে দাঁড়িয়ে আছে। আরও মনটা ভারী হয়ে উঠল। সে রাশেদ শিকদারের কাঁধে হাত রাখল। বাবা, আপনি চিন্তা করবেন না। তূর্ণা আমার কাছে রানীর মতো থাকবে। ও শুধু আমার বউ না, ও আমার দায়িত্ব। আমি জানি বাবা, তোমার হাতে মেয়েকে দিয়ে আমি নিশ্চিন্ত। শুধু ওর পাগলামিগুলো একটু সহ্য করো। ও তো এখনো ছোট। ছোট বলেই তো ও আমার হৃদয়ের পুরোটা জায়গা জুড়ে আছে। আপনারা দোয়া করবেন। তুনা গাড়িতে উঠল। আবির তার পাশে বসলো। গাড়ি চলতে শুরু করলো। তুনা জানালার বাইরে তাকিয়ে চোখের পানি মুছছে। আবির আলতো করে তুনার হাতটা নিজের হাতের মুঠোয় নিল। আর কেঁদো না তূর্ণা, আজ থেকে তোমার সব কান্নার দায়িত্ব আমার। তোমাকে আর কখনো কাঁদতে দেব না। প্রমিস? সত্যি বলছেন? পুলিশের প্রমিস। তুনা আবিরের কাঁধে মাথা রাখলো। গাড়িটা ছুটে চললো আবিরের বাড়ির দিকে, এক নতুন জীবনের পথে। রাত 12টা। আবিরের বেডরুম। আজ বাসরাত। রুমটা রজনীগন্ধার গোলাপ ফুল দিয়ে সাজানো হয়েছে। ফুলের গন্ধে মম করছে চারপাশ। তুনা খাটের মাঝখানে বসে আছে। তার বুকের ধুকপুকানি থামছে না। সে অনেক গল্প শুনেছে, কিন্তু বাস্তবে এই মুহূর্তটা যে এত নার্ভাস ফিল করায় তা সে জানত না। দরজায় লক খোলার শব্দ হলো। আবির ঘরে ঢুকলো। সে শেরওয়ানি পাল্টে একটা সাদা পাঞ্জাবি আর পাজামা পরেছে। তুনা আরো আড়ষ্ট হয়ে গেল। আবির ধীর পায়ে এগিয়ে এসে দরজাটা লক করে দিল। তারপর খাটের দিকে এগিয়ে এলো। কি ব্যাপার মিসেস আবির, খুব ভয় পাচ্ছ মনে হচ্ছে? আবির খাটের একপাশে বসলো। তুনা ঘোমটা টেনে বসে আছে। আবির হাত বাড়িয়ে তুনার ঘোমটাটা নামিয়ে দিল। তুনার মুখটা লজ্জায় লাল হয়ে আছে। চোখের পাপড়ি কাঁপছে। আমি ভয় পাচ্ছি না। তাই? হাত তো ঠান্ডা হয়ে বরফ হয়ে গেছে দেখি। আবির তুনার 2 হাত নিজের হাতের মধ্যে নিল। তুনা আবিরের চোখের দিকে তাকাতে পারছে না। আবির তুনার চিবুক ধরে তার মুখটা ওপরে তুলল। আমার দিকে তাকাও তূর্ণা। তুনা বাধ্য হয়ে তাকালো। আবিরের চোখে এক অদ্ভুত নেশা, ভালোবাসার নেশা। মনে আছে আমাদের প্রথম দেখা? তুমি আমাকে আঙ্কেল বলেছিলে।
মনে আছে, আপনি তো তখন হিটলারের মতো ছিলেন। আর এখন? এখন এখন আপনি আমার, শুধুই আমার। তুনার এই সাহসী উত্তরে আবির মুগ্ধ হলো। সে তুনার কপালে একটা চুমু খেলো। তুনার চোখ বন্ধ করে ফেলল। আবির ধীরে ধীরে তার গলার হাতটা খুলে রাখলো। এরপর তুনাকে নিজের কাছে টেনে নিল। আজ থেকে তুমি আর পিচ্ছি নও, তুমি আমার অর্ধাঙ্গিনী, আমার সব সুখ দুঃখের সাথী। তূর্ণা, আমি তোমাকে ভালোবাসি। আই লাভ ইউ মোর দ্যান এনিথিং। আই লাভ ইউ টু আবির। ভাইয়া বাদ দিয়ে শুধু নাম ধরে ডাকতো তুনা। আবির হাসতো। সে তুনার ঠোঁটের দিকে তাকালো। তুনা লজ্জায় মুখ লুকাতে চাইলো আবিরের বুকে, কিন্তু আবির তাকে আটকালো। আজ আর লুকানো নয় তূর্ণা, আজ আমাদের রাত। আবির তুনার ঠোঁটে নিজের ঠোঁট মেলালো। এক গভীর এবং দীর্ঘ চুমু। তুনার শরীরের সব প্রতিরোধ ভেঙে গেল। সে আবিরের গলা জড়িয়ে ধরো। বাইরের পৃথিবীর সব কোলাহল তখন থেমে গেছে। এই চার দেয়ালের মাঝে এখন শুধুই দুটো হৃদয়ে স্পন্দন। আবির তুনাকে বিছানায় শুইয়ে দিল। ফুলের পাপড়িগুলো তাদের চারপাশে ছড়িয়ে আছে। আবির তুনার কানের কাছে ফিস ফিস করে বলল, ব্যথা দেব না, বিশ্বাস রাখো। তুনা আবিরের বুকে হাত রাখলো। আবিরের প্রতি তার অগাধ বিশ্বাস। আবিরের প্রতিটি স্পর্শে ভালোবাসার যত্ন মিশে আছে। তাদের মিলনে কোনো তাড়াহুড়ো নেই, আছে শুধু একে অপরকে অনুভব করার তীব্র আকাঙ্ক্ষা। রাগী পুলিশ অফিসারটা আজ তার ভালোবাসার মানুষের কাছে এক শান্ত প্রেমিকে পরিণত হয়েছে। তার চঞ্চল পিচ্ছি মেয়েটা আজ এক পরিপূর্ণ নারীতে রূপান্তরিত হলো। রাত গভীর হতে লাগলো। চাঁদের আরো জানালার ফাঁক দিয়ে বিছানায় এসে পড়লো। আবির আর তুনা একে অপরকে জড়িয়ে ঘুমিয়ে আছে। তুনার মাথা আবিরের বুকে, আবিরের হাত তুনার কোমরে। তাদের মুখে এক প্রশান্তি হাসি। সকালবেলা রোদ এসে তুনার মুখে পড়েছে। সে নড়ে চড়ে উঠল। চোখ মেলে দেখলো আবির তার দিকে তাকিয়ে জেগে আছে। আবির কনুইতে ভর দিয়ে শুয়ে অপলক দৃষ্টিতে তুনাকে দেখছে। শুভ সকাল। শুভ সকাল বউ, কেমন আছো? তুনা গত রাতের কথা মনে করে লজ্জায় লাল হয়ে গেল। সে চাদর দিয়ে মুখ ঢাকলো। এভাবে তাকাবেন না প্লিজ, লজ্জা করছে। আরে, নিজের বউয়ের দিকে তাকাবো তাতে লজ্জা কিসের? ওঠো, নামাজ পড়তে হবে, তারপর নিচে যেতে হবে, মা অপেক্ষা করছেন। তুনা উঠতে গেল, কিন্তু আবির তাকে আবার টেনে ধরল। ওয়েট, যাওয়ার আগে আমার মর্নিং কিস কই? ছাড়ুন তো, কেউ চলে আসবে। দরজা লক করা, কেউ আসবে না, দাও বলছি। আবির জোর করে তুনার গালে একটা শব্দ করে চুমু খেলো। তুনা হাসতে হাসতে আবিরকে ধাক্কা দিয়ে বাথরুমে দৌড় দিল। আপনি একটা পাগল। তোমার জন্যই পাগল, পিচ্ছি। আবির বিছানায় শুয়ে ছাদের দিকে তাকিয়ে হাসতো। তার জীবনটা কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। যেই মেয়েটাকে সে একদিন অবজ্ঞা করেছিল, আজ সেই মেয়েটাই তার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। ঝগড়া, মান, অভিমান আর খুনসুটি দিয়েই তাদের সংসার চলবে। তুনা হয়তো বড় হবে, হয়তোবা সারা জীবন এমন পিচ্ছিই থেকে যাবে, কিন্তু আবিরের তাতে আর কোনো আপত্তি নেই, কারণ সে জানে পিচ্ছি মেয়েটাই তার হৃদয়ের একমাত্র মালকিন। গল্পের শেষটা এখানেই, কিন্তু আবির আর তুনার ভালোবাসার গল্পটা তো সবে শুরু হলো। এভাবেই ভালোবাসারা বেঁচে থাকুক। পিচ্ছি মেয়ে আর তার রাগী পুলিশ বরের সংসার সুখে ভরে উঠুক।